All right, everybody, welcome to World School of Bangladesh. আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কেন তোমাদেরকে বিশ্বের ম্যাপটা শিখতে হবে। আগে প্রথমে ম্যাপের বেসিক কতগুলো জিনিস শেখাবো, তারপরে দেখাবো যে বিশ্বের ম্যাপ শেখা ছাড়া তোমাদের পক্ষে বিশ্বের ইতিহাস, অঙ্ক, বিজ্ঞান, রাজনীতি, সংস্কৃতি এগুলা মানে কত কিছু যে তুমি বুঝতে পারবা না। ইউ উইল আন্ডারস্ট্যান্ড স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? ওকে, সো লেট মি শেয়ার দ্য স্ক্রিন ফার্স্ট। যদি স্ক্রিনে দেখতে পাও, পৃথিবীটা দেখতে পাচ্ছ স্ক্রিনে? ওকে, তো এটা হচ্ছে পৃথিবীর শেপ, তাই না? পৃথিবীর আকারটা এরকম। ওকে, তো যে তোমরা যে তোমাদের স্কুলে কখনো টিচারের রুমে গিয়ে হয়তো টেবিলে এরকম একটা দেখো নাই যে হেড স্যারের টেবিলে একটা এরকম একটা গ্লোব থাকে, এরকম কাত করা গ্লোবটা, এই তো? আচ্ছা, তো এই যে গ্লোবটা, এই গ্লোবটা তো তোমার এই গ্লোবটা কোন জায়গায়? এই গ্লোবটা হচ্ছে তোমার একটা মানে একটা এরকম গোল জিনিস। এটাকে তো বইয়ের পাতায় দেখানো যাবে না। বই পাতানোকে দেখানো যায়? দেখানো যায় না। এজন্য কি করতে হয়? ওই গ্লোবটাকে কাটতে হয়। কেটে পরে এরকম করে এইজন্য মানে আসলে পৃথিবীর যে প্রকৃত শেপটা, এই গ্রহের প্রতি প্রকৃত শেপটা একটা বইয়ের পাতায় দেখানো যায় না। যখন পাতায় দেখানো হয়, তখন জিনিসটা কেমন দেখা যায়? তখন জিনিসটাকে এই যেমন দেখা যায়। দেখছো যে গ্লোবটা দেখতে কিরকম? এই যে গ্লোবটা দেখতেছো কিরকম? মানে কার্সরটা দেখতে পারতেছো তো কার্সর, তাই না? আর বইয়ের পাতায় এটা কিরকম দেখা যায়, ওকে? এখন এই যে জিনিসটা প্রথম যে ম্যাপের প্রথম লেসনটা, যে ম্যাপের উপরের দিকটাকে বলি আমরা নর্থ বা উত্তর, নিচের দিকটাকে বলি সাউথ বা দক্ষিণ। উপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ। ডান পাশে হচ্ছে পূর্ব আর বাম পাশে হচ্ছে পশ্চিম। ডান পাশটা হচ্ছে পূর্ব এবং বাম পাশটা হচ্ছে পশ্চিম। এই যে ম্যাপের ৪ টা দিক, যেকোনো ম্যাপের উপরে দেখলে হচ্ছে নর্থ, নিচে দেখলে হচ্ছে সাউথ, ডান পাশটা হচ্ছে ইস্ট বা পূর্ব, আর বাম পাশটা হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম, ওকে? আচ্ছা। এরপরে আসো যে এই যে পৃথিবীটা, এখন হেমিস্ফিয়ার বলে একটা কথা আছে। এই হেমিস্ফিয়ার জিনিসটা কি? হেমিস্ফিয়ার জিনিসটা হচ্ছে হেমি মানে হচ্ছে অর্ধেক, আর স্ফেয়ার মানে হচ্ছে গোলক। তো হেমিস্ফিয়ার মানে হচ্ছে অর্ধেক গোলক, ওকে? তো এই যে গোল পৃথিবীটা, এটাকে তুমি যদি এরকম পেট বরাবর কাটো, তাহলে তোমার উপরে একটা অর্ধেক গোলক হবে, নিচে একটা অর্ধেক গোলক হবে। উপরের অর্ধেক গোলকটাকে আমরা বলি নর্থ হেমিস্ফিয়ার, উপরেরটাকে বলি নর্থ, আর নিচের অর্ধেক গোলকটাকে বলি আমরা সাউথ হেমিস্ফিয়ার। আর যদি খাড়াখাড়ি করে কাটি, লম্বা লম্বা করে কাটি, তাহলে ডান দিকের গোলকটা হবে কি তোমার ইস্ট হেমিস্ফিয়ার, আর বাম দিকের গোলকটা হবে কি ওয়েস্ট হেমিস্ফিয়ার। তাহলে স্ফেয়ার মানে কি? গোলক। হেমি মানে হচ্ছে অর্ধেক। তো হেমিস্ফিয়ার মানে হচ্ছে গোলকের অর্ধেকটা। তো তুমি যদি গোলকটাকে পেট বরাবর করে কাটো, তাহলে উপরেরটা হবে কি নর্থ হেমিস্ফিয়ার, নিচেরটা হবে সাউথ হেমিস্ফিয়ার। আর যদি খাড়াখাড়ি করে কাটো, তাহলে ডান দিকেরটা হবে ইস্ট হেমিস্ফিয়ার, আর বাম দিকেরটা হবে ওয়েস্ট হেমিস্ফিয়ার। এখন দেখো, যখন বললাম ডান দিকেরটা ইস্ট হেমিস্ফিয়ার হবে এবং বাম দিকেরটা ওয়েস্ট হেমিস্ফিয়ার হবে, আমি যখন এখানে হাত দিয়ে দেখাচ্ছি কি ডান দিকে, তুমি কোন দিকে দেখতে পাচ্ছ? তুমি কি ডান দিক দেখতে পাচ্ছ না বাম দিক দেখতে পাচ্ছ? বাম দিক। বাম দিক দেখতে পাচ্ছ। এই জন্য কিন্তু আমি হাতটা দেখাচ্ছি না। আমি বলে নিচ্ছি তোমাকে যে তোমার ডান দিকে হবে তোমার ইস্ট হেমিস্ফিয়ার, আর বাম দিকে হবে তোমার ওয়েস্ট হেমিস্ফিয়ার, ঠিক আছে? এখন আমি সেটাই তোমাদেরকে আবার দেখাই। দেখো, এই যে গোলকের তোমার কি যে এই যে হেমিস্ফিয়ার মানে গোলার্ধ, তাই না? তাহলে উপরেরটা হচ্ছে যে উপরেরটা, এটা হচ্ছে নর্থ হেমিস্ফিয়ার, তাই না? আর নিচে হচ্ছে সাউথ হেমিস্ফিয়ার। আর খাড়া করে কাটলে এই ডান পাশেরটা এটা হচ্ছে ইস্টার্ন হেমিস্ফিয়ার, মানে পূর্বের দিকের হেমিস্ফিয়ারটা, আর বাম পাশেরটা হচ্ছে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ার, ওকে? আচ্ছা, এখন দেখো তো এই যে গোলক, যে জিনিসটা, এই জিনিসটা তো বুঝলাম যে একটা গোলাকার জিনিস। এটাকে যদি তুমি বইয়ের পাতায় রাখো, তাহলে দেখো তো প্রথমটা হচ্ছে এই গোলকটা, কার্সরটা দেখতে পাচ্ছ কোথায় ঘুরছে? তারপরে বইয়ের পাতায় রাখলে সেটাকে কিরকম দেখা যাবে? এরকম দেখা যাবে, তাই না?
এবং এটা ঠিক মাঝ বরাবর যদি লাল দাগটা দেয়টা না, এটাকে কি করেছে? পৃথিবীটাকে ইকুয়ালি ২ টুকরায় ভাগ করেছে। উপরের টুকরোটা হচ্ছে নর্থ আর নিচের টুকরোটা হচ্ছে সাউথ, রাইট? আর এই লাইনটা ইকুয়ালি ২ টা অংশে ভাগ করেছে বলে এটাকে ইংরেজিতে বলে ইকুয়েটর আর বাংলায় এর নাম হচ্ছে বিষুবরেখা। কি বুঝতে পেরেছ? ওকে? আর এই যে দেখো পৃথিবীতে যে মানে চারিদিকে যে গোল, গোল দাগ দেয়া আছে, এগুলাকে ইংরেজিতে বলে ল্যাটিটিউড আর বাংলায় বলে অক্ষাংশ। বুঝতে পারছো? এই গেল পৃথিবীর আচ্ছা। এখন দেখো যে এই যে পৃথিবীটা, তাহলে এই যে আর এই যে দাগগুলা, সেগুলাকে আমরা কি বলতেছি? ল্যাটিটিউড। আর উপর নিচে যে দাগগুলা, সেগুলোকে আমরা বলতেছি লঙ্গিটিউড। ঠিক আছে? আর এই যে দাগগুলা ল্যাটিটিউডের বাংলা হচ্ছে গিয়ে অক্ষাংশ, আর খাড়াখালি যে দাগগুলা, সেগুলার বাংলা হচ্ছে তোমার দ্রাঘিমাংশ। তাহলে দেখতে পাচ্ছ যে লাল কালিতে লেখা এটা হচ্ছে ল্যাটিটিউড, আর সবুজ কালিতে লেখা এটা হচ্ছে লঙ্গিটিউড। রাইট? আচ্ছা। এবার দেখো, এই যে অক্ষাংশের রেখাগুলি, এগুলাকে আমরা কি বলি আবার? লাইন অফ ল্যাটিটিউড। ল্যাটিটিউড তো বুঝতে পারতেছো অক্ষাংশ। তো অক্ষাংশের লাইন লাইন বলে এগুলাকে আমরা বলি লাইন অফ ল্যাটিটিউড, আর এই খাড়াখাড়ি দাগগুলাকে আমরা বলি লাইন অফ লঙ্গিটিউড। এখন দেখো, পৃথিবীতে যে আড়াআড়ি যে দাগগুলা, যে ল্যাটিটিউড, এর মধ্যে কিন্তু তুমি কি পাবা? এই আড়াআড়ি দাগগুলার মধ্যে তুমি শুধু একটা দাগ পাবা যেটা পৃথিবীকে সমান ২ ভাগে ভাগ করবে। কিন্তু এছাড়া উপরে গেলে কি আর সমান ২ ভাগ থাকবে? থাকবে না। তাহলে ল্যাটিটিউডের মধ্যে শুধুমাত্র একটা দাগ আছে। শুধুমাত্র একটা দাগ আছে যা পৃথিবীকে সমান ২ ভাগে কেটে ভাগ করে। বুঝতে পারছো? এ কারণে ওই ল্যাটিটিউডটাকে আমরা বলি ইকুয়েটর বা বিষুবরেখা। কিন্তু উপরে নিচে যে দাগগুলো, তাই না? তুমি একটা জায়গা ধরবা, ধরো মনে করো যে পৃথিবীটা এরকম একটা তরমুজের মতো। তরমুজ না মানে ধরো ওরকম একটা। মনে করে নাও। তুমি যদি এরকম সমান করে কেটে ফেলো তাহলে ২ ভাগ করা যাবে না? তো তুমি যদি এরকম মানে খাড়াখাড়ি কাটতে চাও, তাহলে অনেক জায়গাতে সমান করে ২ ভাগে কাটা যাবে, তাই না? কিন্তু উপরে নিচে কিন্তু শুধু একটাই আছে। উপরে নিচে শুধু কি? একটা জায়গায় আছে। তো তোমাদেরকে সবসময় বলি না যে ব্রিটিশরা, ওদের অনেক ক্ষমতা, ওরা অনেক বড় চোর, ওরা অনেক বড় ডাকাত, ওরা অনেক বড় মিথ্যাবাদী এবং ওরা মাথার মধ্যে অনেক বড় হচ্ছে ক্রিমিনাল। তাই না? তো ওরা আমাদেরকে অনেক কিছু শেখায় যাতে করে আমরা অনেক কিছু যেন বুঝতে না পারি। দেখো এই যে তোমাদেরকে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বলতে কিন্তু আমার কোন সংকোচ নাই। ওরা যে চোর এটা বলতে কিন্তু আমার সংকোচ নাই। তো তুমি দেখবা যে তোমার আশেপাশে অনেক মানুষ আছে তারা এই কথাটা বলতে সংকোচ বোধ করে। কেন? কারণ মাথার ভেতর থেকে আমরা ধরে নিই যে যারা পশ্চিমা দেশের মানুষ তারা হচ্ছে অনেক শ্রেষ্ঠ। আমি তো লেখাপড়া করেছি। লেখাপড়া করে দেখতে পেরেছি যে ওরা কত বড় চোর। এজন্য আমি চোরদেরকে চোরই বলি। ঠিক আছে? তো ব্রিটেনের একটা শহর আছে। সে শহরের নাম হচ্ছে গ্রিনউইচ। তো এই যে আমি যখন বলতেছি ল্যাটিটিউড, এই ল্যাটিটিউড কি আসলেই আছে? তুমি কি পৃথিবীর বাইরে গেলেই দেখতে পাবা, এই ল্যাটিটিউড ধরতে পারতেছি। তুমি কি এরকম কোন কিছু ধরা যায়? এটা হচ্ছে আমরা কল্পনা করে পৃথিবীটাকে ভাগ করছি, তাই না? এটা তো আসলে তো ল্যাটিটিউড এ কি ওখানে কি গাছ মানে ধরো যে একটা গাছ বড় হয় কিংবা তোমার গাছটাকে ধরা যায়। ল্যাটিটিউডটাকে ধরা যাবে? ওখানে কি সিমেন্ট দিয়ে কি বাঁধানো আছে ল্যাটিটিউড? সিমেন্ট দিয়ে তো বাঁধানো নাই। এই যে তোমাদেরকে আমি মানে জিপিএস সিস্টেম সম্বন্ধে প্রায় কথা বলি। যে এই মুহূর্তে তুমি পৃথিবীর কোন জায়গাটার মধ্যে আছো। এই জিনিসটাকে বের করা সম্ভব হতো না যদি আমরা এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড গুলাকে কি না করতাম? আমরা যদি এগুলাকে কল্পনা না করতাম। ঠিক আছে? তো এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এই জিনিসটা কল্পনা করা ভীষণ গুরুত্বপূর্ণ। Am I clear? যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডটা কি? ওকে। Alright. Okay. Kiran, I think you have made me the host again. What happened? Oh, I got disconnected. Sorry. Okay.
আচ্ছা, সো এখন এই যে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এই ২ টা জিনিস, এই ২ টা বিষয় এটা হচ্ছে কাল্পনিক। আমরা চিন্তা করি। You চিন্তা have to করি make কেন? me the host now. Alif is the host. You have to make me the host. ওকে। অলরাইট। আচ্ছা, আলিফ, ক্যান ইউ মেক কিরণ হোস্ট প্লিজ? তুমি ওই পাশে যাও, পাশে গিয়ে কিরণের নামের পাশে ক্লিক করে ওকে হোস্ট করে দাও। দ্য পাওয়ার ইজ ইয়োরস নাও। এখন তুমি কিন্তু চাইলেই অনেক ক্ষমতা এক্সারসাইজ করতে পারো। হোস্ট কি চেঞ্জ হয়েছে? Alif আলিফ class কি আছো? Alif, are you there? আলিফ ক্লাসেই নাই, কিন্তু আলিফ হচ্ছে আমাদের হোস্ট। আচ্ছা, এনিওয়ে, সো আলিফ ক্লাসে না থাকলে তো আলিফের হোস্ট হওয়ার কথা না। He is in হাউ the ইজ দ্যাট class. He পসিবল? is in the class, but his camera is off. Okay, I am the host ওর now. ক্যামেরা, হ্যাঁ? I am the host. Okay, you can get back to the class. For some reason, his camera is off and he's not talking. হুম, হুম। আলিফ, তুমি ক্যামেরা বন্ধ করছো কেন? And You can turn your camera off. I have to make sure that you are মানে here, you are not sleeping. there is a mic problem, and I was just checking the. Okay, I okay, was cool. not. Okay, can you hear me now? এখন কি Yes, শুনতে yes, পাচ্ছো? yes, Okay. yes. তাহলে আমি যে তোমাদেরকে বললাম যে হোস্ট, ও মাই গড, আমি কোথায় অক্ষাংশ দ্রাঘিমাংশ থেকে হোস্টে চলে আসছি। ওকে, তাহলে যেই লাইনগুলা হচ্ছে ল্যাটিটিউড, এগুলা কিন্তু এমন না যে তুমি পৃথিবীর বাইরে গিয়ে হাত দিয়ে স্পর্শ করতে পারবে যে আরে এই ল্যাটিটিউডটা তো সবুজ রঙের, এই ল্যাটিটিউডটা হচ্ছে সিমেন্ট দিয়ে বাঁধানো, এটা কিন্তু তুমি দেখতে পারবে না। এটা হচ্ছে আমরা কল্পনা করে এই লাইনটাকে কল্পনা করছি। কেন? তোমরা যেরকম একটা গ্রাফের মধ্যে কোন একটা জায়গার অবস্থান বের করতে পারো কোঅর্ডিনেট দিয়ে, যে এক্স অক্ষাংশে কতটুকু, ওয়াই মানে অংশে কতটুকু। তাহলে ওই এক্স এবং ওয়াই না থাকলে কি তুমি বের করতে পারতা যে মানে তুমি কোন একটা জায়গার অবস্থানটা কি? তো চিন্তা করে দেখো কত সিম্পল একটা জিনিস। খালি ২টা অক্ষাংশ। এই ২টা অক্ষাংশ দিয়ে পৃথিবীর যেকোনো, একটা খাতার উপরে, একটা জায়গার উপরে, যেকোনো একটা জায়গার উপরে কি করা যায়? লোকেশনটা বের করে ফেলা যায়। বের করে ফেলা যায় না? যে এটা হচ্ছে এক্স এর ১০ আর ওয়াই এর ৩। তাই তো? আচ্ছা। কিন্তু পৃথিবীটা তো একটা বইয়ের খাতার মতো না। পৃথিবীটা হচ্ছে তোমার 3 ডাইমেনশনাল। অর্থাৎ পৃথিবীর তুমি যেমন 3 ডাইমেনশনাল। একটা বইয়ের পাতার কি আছে? শুধুমাত্র মানে দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। দৈর্ঘ্য মানে কি? লম্বা কতটুকু? প্রস্থ মানে কি? ওসার কতটুকু? দৈর্ঘ্য আর প্রস্থ কি বুঝতে পেরেছো? নাকি দৈর্ঘ্য প্রস্থ বোঝো না? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। কিন্তু এই যে জিনিসটা, এই গ্লাসটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতাও কিন্তু আছে। কি বুঝতে পারতেছো? তো তুমি কি 3 ডাইমেনশনাল না? তোমার দৈর্ঘ্য আছে, তোমার প্রস্থও আছে, আবার তোমার উচ্চতাও আছে, তাই না? তো ব্যাপারটা এরকম যে তুমি যদি না খাও, তোমার আস্তে, আস্তে কি হবে? প্রস্থ কমে যাবে। আর যদি দিনে ২০ বার খাও, তোমার প্রস্থটা আস্তে, আস্তে বাড়বে। তাহলে কি বুঝতে পারতেছো? দৈর্ঘ্য আর প্রস্থ কি? বুঝতে পারছো? যে তোমার জন্মের পরে তোমার দৈর্ঘ্যটা খুব কম থাকে। পরে আস্তে, আস্তে বড় হইতে, হইতে তোমার দৈর্ঘ্যটা বাড়ে। সরি, উচ্চতা। তুমি যখন ছোট তখন তোমার উচ্চতা অনেক ছোট। আস্তে, আস্তে যখন বড় হও তোমার উচ্চতা বাড়ে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এটা কি বুঝতে পারছো কি? আচ্ছা। তো পৃথিবীর বাইরে চারপাশে করে কি এরকম ৩ টা স্যাটেলাইট লাগে। স্যাটেলাইট কি বোঝো তো? পৃথিবীর বাইরে যে স্যাটেলাইট ঘুরে, কখনো এটা এই ছবি দেখছো? স্যাটেলাইট ঘোরে? আচ্ছা। তো আমি এই জিনিসটাকে দেখি তোমাদেরকে এক্ষুনি বোঝাতে পারি কিনা। ওকে, স্যাটেলাইট। জাস্ট আশা করি এটা দিয়ে বোঝা যাবে। হুম। আচ্ছা, এখন দেখি এটা দিয়ে বোঝাতে পারি কিনা।
যে স্যাটেলাইট দিয়ে তুমি আসলে কোন জায়গাতে আসো, তোমার ফোনে যে একটা জিপিএস সিস্টেম আছে, তোমার পকেটে যে ফোন থেকে আমি বলতে পারি, যেরকম এরকম একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে প্যারেন্ট কন্ট্রোল সফটওয়্যার। ধরো আমি জানতে চাই যে নব আসলে এই মুহূর্তে কোথায় আছে। নবকে আমি একটা স্মার্টফোন দিয়ে দেব, বাবা তোমাকে আমি একটা স্মার্টফোন দিয়ে দিলাম। নব তো খুব খুশি, হ্যাঁ? স্মার্টফোন পাইছে। কিন্তু আসলে নব চালাকিটা বুঝতে পারে নাই। নবর ফোনে আমি একটা অ্যাপ ইনস্টল করে দিয়েছি। এটা হচ্ছে ওর লোকেশন। তা আমি ফোনের ভেতরে কি করে দিয়েছি? জিও ফেন্সিং করে দিয়েছি। জিও ফেন্সিং মানে হচ্ছে আমি এরকম ধরো সেট করে দিয়েছি যে নাভিন যদি ওর ঘরের ২০ মিটারের বাইরে যায়, সাথে, সাথে ওর ফোন আমাকে সিগন্যাল দিবে যে নাভিন কিন্তু ঘরের ২০ মিটারের বাইরে চলে গেছে। তার মানে কিন্তু নাভিনের কিন্তু পায়ের শেকল বাঁধা দরকার নাই। নাভিন এই মুহূর্তে কোথায় আছে? তোমাদের বাবা-মারা যদি টেকনোলজিক্যালি অনেক বেশি ট্রেন্ড হইতো, তাহলে তুমি তোমার কোন বন্ধুর বাসায় যাচ্ছ, ধরো তোমার বাবা হচ্ছে একজন মানে আইটি ইঞ্জিনিয়ার বা কিছু একটা। তাহলে কি করতে হবে? আমার মতো যদি কেউ হইতো, আমি করতাম কি? তোমাকে একটা স্মার্টফোন দিয়ে দিতাম। এবং তোমার বন্ধু, ধরো তোমার কোন একটা বন্ধু বলছি যে, "এই তুই সিনথিয়া বাসায় যাবি না।" তো আমি তো সিনথিয়া বাসার কোঅর্ডিনেট জানি। তুমি যদি পকেটে ফোন নিয়ে সিনথিয়া বাসায় যাও, সাথে, সাথে আমি জানতে পারব তোমার কোঅর্ডিনেট থেকে যে তুমি কোথায় আছো। মনে হয় ম্যাজিক, তাই না? বিষয়টা একদম সহজ। কিভাবে সহজ? দেখাচ্ছি। দেখতে পারতেছো যে এখানে ৩ টা অক্ষ, এক্স অ্যাক্সিস মানে মানে এক্স অক্ষাংশ, ওয়াই অক্ষাংশ আবার জেড। তাই না? তো এই যে দেখছো বাইরে একটা স্যাটেলাইট, একটা স্যাটেলাইট, হ্যাঁ? আমি সহজ করে বোঝানোর জন্য আমি কমপ্লেক্স এ যাচ্ছি না। ধরো এক্স এর উপরে এক্স এর এখান থেকে একটা স্যাটেলাইট একটা বিম মারতেছে। বিম মানে আলো। তোমার ফোন থেকে একটা সিগন্যাল আসতেছে। তো এক্স, ওয়াই থেকে একটা স্যাটেলাইট একটা বিম মারতেছে। আর জেড থেকে একটা স্যাটেলাইট, আমি তোমাদেরকে বোঝানোর জন্য, বিম কিন্তু মারে না। মানে সিগন্যাল আসে। সেই ফ্রিকোয়েন্সিতে আমি যাচ্ছি না। তো তুমি খেয়াল করছো তোমার যদি শুধুমাত্র এক্স, ওয়াই এবং জেড এই ৩ টা স্যাটেলাইটের সিগন্যাল থেকেই তুমি আসলে তোমার বাড়ির কোন অ্যাঙ্গেলে, কোথায়, কি অবস্থায় দাঁড়ায় আছো সেটা খুঁজে বের করা সম্ভব? এটা কি খুঁজে বের করতে কষ্ট হবে? তাহলে এখন কি বুঝতে পারতেছো যে মানে স্যাটেলাইট কিন্তু আহামরি মানে এই জিপিএস, জিপিএস মানে কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস। গ্লোবের কোন পজিশনে তুমি আছো এটা বের করার যে সিস্টেম এটার নাম হচ্ছে জিপিএস। কি বুঝতে পারছো? তো তুমি যেরকম ফোনে তোমার কি আছে? উবার আছে, তাই না? উবার তুমি করো কি? যে আমি এখন মানে কি করব? আমি এখন পাবনাতে মনে হয় উবার নাই। উবার কি আছে পাবনাতে? উবার নাই। ঢাকায় আছে। ধরো তুমি ঢাকায় তুমি টঙ্গী থেকে লেটস সে তুমি যাওয়া হচ্ছে ঢাকায়। তখন তুমি তোমার ফোন থেকে তুমি এরকম মানে চাপলা অ্যাড্রেস। তো তোমার ফোনের জিপিএস আর আশেপাশে যতগুলা ড্রাইভার তাদেরও তো ওই ফোনে অ্যাপটা আছে। অ্যাপটা আছে না? যে আচ্ছা এখন কি করবে? জিমাম টঙ্গী থেকে ঢাকা যাবে। জিমাম টঙ্গী থেকে ঢাকা যাওয়ার চেষ্টা করতেছে। সাথে, সাথে সমস্ত আশেপাশের ফোনগুলোতে সিগন্যালটা চলে গেছে। যে কে জিমামকে নিয়ে যাবে। ঠিক আছে? তো এই যে জিমাম একজন প্যাসেঞ্জার আর ধরো আমি একজন ড্রাইভার। তো এই যে আমার লোকেশনটা যদি উবার অ্যাপটা বুঝতে না পারত, আমার লোকেশনটা যদি উবার অ্যাপটা বুঝতে না পারত, তাহলে কি জিমামের সাথে আমার কানেক্ট করতে পারত? আমি তো ড্রাইভার, জিমাম তো প্যাসেঞ্জার। রাইট? তাহলে বুঝতে পারতেছো যে আম আচ্ছা। আ তোমরা যারা স্মার্টফোন ব্যবহার করতেছো, তোমরা স্পষ্ট ছবি দেখতে পারবে না আমি জানি। অ্যান্ড দিস ইস দ্য প্রবলেম। তো এইজন্য আমি যেটা আশা করছি যে তোমরা যত দ্রুত সম্ভব কম্পিউটার ব্যবহার করো এবং আনফরচুনেটলি আর যদি এখনো সবকিছু দেখতে না পাও, তাহলে এই ভিডিওটা যখন আমি আপলোড করব, আমি ভিডিওটা ২ টা মোডে আপলোড করব। একটা হচ্ছে তোমাদের সবার স্পিকার মোডে, আরেকটা হচ্ছে শুধুমাত্র ওই মানে আমি যখন পড়াচ্ছি স্ক্রিনটা আমি দেখাচ্ছি তাহলে দেখে নিতে পারবা। আচ্ছা। তাহলে কি বুঝতে পারতেছো যে এই Uber যে কাজ করে এই পুরা অ্যাপ্লিকেশনটা কিসের উপর ভিত্তি করে? জিপিএস এর উপর ভিত্তি করে। ঠিক আছে? আবার তাহলে জিপিএস এর কি একটা ঝুঁকি আছে না? একটা ঝুঁকি কিন্তু আছে। ধরো কেউ জানতে চাইলো যে জিমাম কোন, কোন জায়গায় যায়? আমি ওর উপরে কি করতে চাই? গোয়েন্দাগিরি করতে চাই, হ্যাঁ? ওর উপর আমি কি করতে চাই? নজরদারি করতে চাই। তাহলে আমি পারব না ওকে ওর উপর আমি নজরদারি করতে পারব না? ও কোন বাসায় যাচ্ছে, কোন দোকানে যাচ্ছে, কি করতেছে, তাই না? তো তুমি কি বুঝতে পারতেছো তোমার ফোনটাই হচ্ছে একটা স্পাই মেশিন? আবার এই ফোনটা ছাড়া কিন্তু তুমি চলতে পারবা না।
ওই ফোনটা দিয়ে তুমি উবার ব্যবহার করতে হবে, ওই ফোনটাই তোমার জিমেল, ওই ফোনটাই তোমার ফেসবুক, ওই ফোনটাই তোমার হচ্ছে মানে জিপিএস, তুমি ওই ফোনটাই তোমার ম্যাপ। তো এই ফোনটা যেরকম তোমার অনেক বড় সহযোগী জিনিস, আবার এই ফোনটা হচ্ছে তোমার মারাত্মক বড় একটা জেল। খোলা বাতাসে জেল। ঠিক আছে? এবং আমি যদি তোমার সাথে মানে আমি বলতে আমি না। ধরো কেউ যদি তোমার সাথে আ উম শত্রুতাই করে প্রযুক্তি দিয়ে, তাহলে তোমাকে কোন ধরনের ঝুঁকির মধ্যে ফেলতে পারে। এটা তোমাদেরকে কেন শেখাচ্ছি? শেখাচ্ছি তোমাদেরকে ক্রিটিক্যাল ডেটা লিটারেসি শেখাচ্ছি। কি শেখাচ্ছি? ক্রিটিক্যাল ডেটা লিটারেসি। আমি তোমাদেরকে আগেই বলেছি যে, মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তারা তাদেরকে Google এবং Facebook যদি কোনমতে ইন্টারনেটে কানেক্ট করে দিতে পারে, তাহলে পুরো পৃথিবীটা একটা পরিবার হয়ে যাবে, তাই না? এরকম কথাবার্তা শোনো না? আচ্ছা, আমার পরিবারের কোন সদস্য যদি না খেয়ে থাকে, তাহলে কি আমি তাকে না খেয়ে থাকতে দেব? তো প্রযুক্তি কোম্পানিগুলা, পশ্চিমা দেশের প্রযুক্তি কোম্পানিগুলা যখন বলে যে, Facebook এর মাধ্যমে পুরো পৃথিবীতে একটা ফ্যামিলি হয়ে যাচ্ছে। বাংলাদেশে এখন যে কোটি, কোটি মানুষ ভ্যাকসিন এখনো পায় নাই। এই পশ্চিমা দেশের কোম্পানিগুলা, যে সমস্ত কোম্পানিগুলা তোমার এই ভ্যাকসিন আবিষ্কার করেছে, তারা কি বলছে যে, "না ঠিক আছে ভ্যাকসিন ফ্রি দিয়ে দিই?" তাহলে এই ফ্যামিলি কথা বলা কি এটা ভাওতাবাজি কথা না? কি বুঝতে পারতেছো? এরকম কথাগুলো শেখো বাবারা। একেবারে মানে আ ছুরির মতো, ফলার মতো একেবারে মানে যুক্তির কথা, সত্য কথা যে না এটা হচ্ছে ওরা তোমাকে কানেক্ট করতে চাচ্ছে কারণ তোমাকে কানেক্ট করার মাধ্যমে তোমার লাইফের ডেটা নিয়ে ওদেরকে বড়লোক হতে হবে। তোমার লাইফে ডেটা ছাড়া ওরা বড়লোক হতে পারবে না। Am I making sense? ওকে, সো কামিং ব্যাক টু ম্যাপ। তাহলে ম্যাপটা কি বুঝতে পারতেছো যদি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ জিনিসটা কাল্পনিক। কিন্তু ওই কাল্পনিক জিনিসটা দিয়েই কিন্তু বাবা পৃথিবীটা চলে। ওই কাল্পনিক জিনিসটা, ওই ম্যাথটা দিয়েই কিন্তু পৃথিবীটা চলে। ওই অক্ষাংশ আর দ্রাঘিমাংশ এটাকে যদি হিসেব করা না যেত, তাহলে তুমি Google ম্যাপ আজকে কাজ করত না, Uber কাজ করত না। আমি তো কানাডাতে ধরো আমি কোন একটা জায়গায় আমি কোন একটা বন্ধুর বাসায় যাবো। আমি তো জানি না অ্যাড্রেস কি। শুধু অ্যাড্রেসটা চেপে দিলেই Google কি আমি আমার গাড়িতে যে ম্যাপ আছে, যখন গাড়ি চালাচ্ছি ম্যাপ গাড়ি বলে দিচ্ছে, "এখন ৫ মাইল সোজা যান, এখন বাম দিকে যান, এখন ডান দিকে যান।" আমি তো অ্যাড্রেস জানি না। আমি তো অ্যাড্রেস জানি না। ঠিক আছে? এটার অনেক উপকারিতা আছে। আবার দেখো, এই যে আমি অ্যাড্রেসটা যখন জানতাম না, তখন কিন্তু আমার অ্যাড্রেসটা জানার জন্য আমার ব্রেইনটাকে খাটাতে হইতো, তাই না? যে আমার এই রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যেতে হবে। এখন তুমি ব্রেইনটা খাটাচ্ছ? তো বাবা তুমি যখন জিমে যাও, জিমে গিয়ে যখন এক্সারসাইজ করো, তোমার যখন মাসল হয়, তাই না? তুমি দৌড়ালে তোমার শরীরের ফিটনেস বাড়ে। তোমার যে নিও কর্টেক্স ওটা কি ব্যবহার করতে হবে না? Facebook এ এত মজা লাগে কেন? কারণ Facebook এ তো নিও কর্টেক্স ব্যবহার করতে হয় না। অঙ্ক করতে তো নিও কর্টেক্স ব্যবহার করতে হয়। তাই না? আমি যখন মাঝে মধ্যে স্যার পড়াই, স্যারের কথাগুলো ভাল লাগে না। কেন? কারণ আমি তো ওকে নিও কর্টেক্স ব্যবহার করতে বলতেছি, তাই না? এই আমার কথাগুলো না শুনে তুমি যদি একটা আ কি বলে এই YouTube এ গান শুনতা যে, "আইজ আমার গার্লফ্রেন্ডের বিয়া" তাহলে তো মজা পাইতা। তাই না? তো নিও কর্টেক্স ব্যবহার করা শেখাটা গুরুত্বপূর্ণ। ইয়েস, নাফি, হোয়াট ইস ইউর কোয়েশ্চেন? তুমি আগে আমাদেরকে একটা উপায় ছিল যে লংজিটিউড আর ল্যাটিটিউড ইংলিশে কিভাবে মনে রাখা যায়, অক্ষাংশ আর দ্রাঘিমাংশ দুইবার মনে রাখা যায়। তো তুমি আমাদেরকে একটা মানে সহজ একটা উপায় ছিল যে ল্যাটিটিউড আর লংজিটিউড। ল্যাটিটিউড হচ্ছে এরকম ল্যাটায় পড়ে আছে, লংজিটিউড হচ্ছে দাঁড়ায় আছে। এক্সাক্টলি, এক্সাক্টলি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ নাফি। এই কথাটা আমি ভুলেই গেছিলাম। যে ল্যাটিটিউড মনে রাখার টেকনিকটা কি? আমরা বলি না বাংলায় কথা বলি, এই ল্যাটা দিয়ে শুয়ে আছে। তো ল্যাটিটিউড গুলা শোয়া মার্কা লাইন না? তো একটা যদি ল্যাটা দিয়ে থাকে, তাহলে আরেকটা তো দাঁড়ায় আছে। তুমি আইদার শুয়ে থাকতে পারো অথবা তুমি দাঁড়ায় থাকতে পারো। তো যেগুলা শোয়া লাইন সেগুলা হচ্ছে ল্যাটিটিউড আর যেগুলো দাঁড়ানো লাইন সেগুলা হচ্ছে লংগিটিউড। লং হয়ে দাঁড়ায় আছে, তাই না? ওকে? হ্যাঁ, বাবা বলো। সো ওটা ছিল ল্যাটিটিউড এবং লংগিটিউড মনে রাখার বুদ্ধি। ওই যে তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, ব্রেইনের যে অংশ মেমোরি তৈরি করে। তোমার ক্যাম্পাসে হিপোপটামাস ঘুরে বেড়াচ্ছে, তাই না? এজন্য নাম ছিল কি? হিপ্পোক্যাম্পাস। হিপ্পোক্যাম্পাস কি একটা অদ্ভুত নাম। হয়তো ওই কি বলে আমাদের এই তমালিকা খাতুনের জন্য অদ্ভুত না। ও তো ডাক্তারি পড়ে। ওর জন্য হিপোক্যাম্পাস খুব সুন্দর একটা নাম। ওর বন্ধুর আমার মনে হয় যে ওর কোনো বন্ধুর নাম দেয়। "এই তোর নাম হিপোক্যাম্পাস। তোর নাম অ্যামিগডালা।"
ব্রেনের যে বিভিন্ন অংশের নাম এরকম আর কি। যাও। তো এখন বুঝতে পারছো যে ল্যাটিটিউড কি আর লঙ্গিটিউডটা কি? ওকে। নাও তাহলে যেটা বললাম যে ব্রিটিশরা ওরা ওই যে তোমার ওই ওদের একটা মানে ব্রিটেনের একটা শহরের নাম হচ্ছে গ্রিনউইচ। তো ওইটার উপর দিয়ে যে কাল্পনিক রেখাটা লাইন করা হইছে, মানে কল্পনা করা হয়েছে ওই গ্রিনউইচের উপর দিয়ে। আচ্ছা, বাই দ্য ওয়ে যেগুলো আবার লঙ্গিটিউড এটার আরেকটা নাম হচ্ছে মেরিডিয়ান। যেটার নাম লঙ্গিটিউড সেটার আরেকটা নাম হচ্ছে কি? মেরিডিয়ান। তোমাদেরকে আমি বাংলা নামের সাথে, সাথে ইংরেজি নামগুলোও শেখাচ্ছি। কারণ তোমাদের একটা অনেক বড় যেই বিপদটা হয়, তোমরা যে বাংলায় লেখাপড়া করো, বিশ্ববিদ্যালয়ে গিয়ে তো লেখাপড়া বইগুলো তো আর বাংলায় না। তখন এই ইংরেজি বইগুলোতে এই টার্ম গুলা দেখে তোমাদের অনেক কষ্ট হয়। তো আমি তোমাদেরকে এখনই শিখিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে তোমাদের কষ্ট না হয়। ইয়েস আসলাম, হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন? বলতে চাচ্ছিলাম যে ল্যাটিটিউড হচ্ছে আরেকটা ইংলিশ হচ্ছে প্যারালাল, যেটা হচ্ছে সমান্তরাল। আর হুম, হচ্ছে হুম, হুম। লঙ্গিটিউড যেটা সেটা হচ্ছে মেরিডিয়ান। মেরিডিয়ান, মেরিডিয়ান মেরিডিয়ানের এক্সাক্টলি। মেরিডিয়ানের বাংলাটা মেরিডিয়ানের সমান্তরাল বানান ছিল। না না বানান না, বাংলা। বাংলা দ্রাঘিমাংশ। না না না, যে যে লঙ্গিটিউড যেটা মেরিডিয়ান, হুম, ল্যাটিটিউড যেটা সেটা তো সমান্তরাল, কিন্তু লঙ্গিটিউড যেটা সেটা তো সমান্তরাল না। না। মানে ওই জায়গায় কি ব্যাপার করে ও আচ্ছা, 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 আচ্ছা। ও আচ্ছা, ও একটা সুন্দর একটা কথা বলছো। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি। তখন বুঝতে পারছিলাম না। আমি এগুলো ওদেরকে আগেও পড়াইছি। এইজন্য ওরা এই কুতুবগিরি করতে পারতেছে। মনে করো না যে ওরা জানে আর তুমি জানো না। ওরা ওদেরকে আগেই পড়ানো হইছে। সো প্লিজ ডোন্ট ফিল যে ওরা জানে আর তোমরা জানো না। আচ্ছা। সো আমি এখন তোমাদেরকে একটা জিনিস দেখাই। আসলাম বাবা, থ্যাংক ইউ। ওটা মনে করে দেওয়ার জন্য থ্যাংক ইউ। আরেকটা জিনিস যেটা দেখাতে চাচ্ছিলাম, তোমরা কি এখন দেখতে পাচ্ছ? এই এই তোমার এই ছবিটা দেখতে পাচ্ছ? ছবি দেখতে পেলে আমাকে থামস আপ দাও। আচ্ছা, ওকে। তো এখন দেখো এই যে যেগুলা ল্যাটিটিউড, এখানে দেখতে পাচ্ছ যে একটা লাইন থেকে আরেকটা লাইন, দুইটা লাইন কিন্তু সমান দূরত্বে। ল্যাটিটিউডের লাইনগুলা কি? সমান দূরত্বে, তাই না? কিন্তু লঙ্গিটিউডের লাইনগুলা কিন্তু সমান দূরত্বে না। কেমন যেন এরকম বাঁকানো মনে হচ্ছে। বুঝতে পারছো? যে এরকম টাইপের করা। ওকে। তো এই যেগুলা তোমার এই লঙ্গিটিউডের লাইন, সেই লাইনগুলা কি এরকম মনে হচ্ছে না যে এরকম করা? যেগুলা তোমার এই মানে লঙ্গিটিউডের লাইনগুলা। আর যেটা লঙ্গিটিউড মানে হচ্ছে দ্রাঘিমাংশের লাইনগুলা কিন্তু এরকম সমান্তরাল না। কিন্তু ল্যাটিটিউড যেটা যে মানে শোয়ানো যে লাইনগুলা, সেই লাইনগুলা কি একটা থেকে আরেকটা সমান্তরাল, রাইট? তো এইজন্য এই অক্ষাংশের রেখাগুলোকে আবার কি বলে? তোমার সমান্তরালও বলে। এখন এখান থেকে একটা জিনিস খেয়াল করো। যেই ল্যাটিটিউডটা পৃথিবীকে সমান ২ ভাগে ভাগ করেছে, এটাকে বলে ইকুয়েটর। আর এই যে তোমার এই যে লাল মেরিডিয়ানটা যেটা তোমার ব্রিটেনের গ্রিনউইচ শহর উপর দিয়ে গেছে, ওই মেরিডিয়ানটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। প্রাইম কথার অর্থ কি? প্রধান। যেমন একটা দেশে অনেকগুলা মিনিস্টার থাকে। এর মধ্যে একজন হচ্ছে প্রাইম মিনিস্টার। রাইট? তো অনেকগুলা মেরিডিয়ান আছে। এর মধ্যে একটা মেরিডিয়ান হচ্ছে প্রাইম মেরিডিয়ান। কি বুঝতে পেরেছি আমি কি বলেছি? প্রাইম মেরিডিয়ান। ওকে। তারপরে এখন আবার শেয়ার করি এটা। হুম। এখন এখানে আসা যাক। তারপরে দেখো। এই যে তোমার ল্যাটিটিউডের লাইনগুলা, এই লাইনগুলা হচ্ছে কি তোমার সমান্তরাল লাইন। এইজন্য এগুলাকে আবার কি বলে? প্যারালালও বলে। ঠিক আছে? যে এই লাইনগুলো যেগুলো অনুভূমিক লাইন, ভূমির সাথে যেগুলো সমান করা, সেগুলো হচ্ছে হরাইজন্টাল লাইন। ইংরেজিতে এগুলাকে বলে হরাইজন্টাল লাইন। আর যেগুলা খাড়াখাড়ি যে লাইনগুলা, ভার্টিক্যাল লাইন, এই যেগুলা, এগুলাকে লঙ্গিটিউড বলে অথবা মেরিডিয়ান বলে অথবা তোমার কি বলে? এই দ্রাঘিমাংশ বলে। ঠিক আছে? আচ্ছা, এই দেখো লঙ্গিটিউড মানে হচ্ছে দ্রাঘিমাংশ। আর এই যে অনুভূমিক যে লাইনগুলা সেগুলাকে বলে তোমার এই হরাইজন্টাল লাইনগুলাকে বলে তোমার ল্যাটিটিউড বা প্যারালাল বলে। আর যেগুলা ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়া। ভার্টিক্যাল মানে হচ্ছে খাড়া। এই খাড়া লাইনগুলোকে আমরা কি বলি? এই খাড়া বা উল্লম্ব রেখাগুলোকে আমরা কি বলি? লঙ্গিটিউড বলি।
ওকে, তারপরে এখন দেখো এগুলা আমি এটা এখন পড়াবো না। আচ্ছা, এখন এই জিনিসটা দেখো, এই জিনিসটা দেখো যে এই যে যে লাইনটা পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করেছে, আর এই লাইনটাকে সেটাকে আমরা বলতেছি ইকুয়েটর অথবা বিষুবরেখা। আর যে লাইনটা লন্ডনের সরি ব্রিটেনের গ্রিনউইচ শহর উপর দিয়ে গেছে ওটাকে বলে প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। ঠিক আছে, এই যে মূল মধ্যরেখা এটা মনে রাখতে চাইলে মনে রাখবা যে ও ওই যে ব্রিটিশরা ইচ্ছা করে ধরো এরকম যে আমি ধরো পাবনা জেলার, ধরো আমি অনেক বড়লোক একটা মানুষ, ঠিক আছে। এখন কি বলে পাবনা জেলায় কত তো ছেলে মেয়ে আছে, এখন ধরো নিশাত আমার মেয়ে, আমি ওরা বলে দিলাম ও হচ্ছে প্রাইম ডটার, আমার ক্ষমতা আছে বলে ওরা বানাই দিলাম ও হচ্ছে প্রাইম ডটার, তাই না? কেন? আমার জোর আছে বলে বানাই দিলাম। ওকে, তো এই যে প্রাইম ইকুয়েটর তো ঠিক আছে, মাঝখান বরাবর একটা লাইন ছাড়া তুমি পৃথিবীকে দুই ভাগে ভাগ করতে পারবে না, ওটা যুক্তি আছে। কিন্তু যে লাইনটা তোমার এই গ্রিনিউইচের উপর দিয়ে গেছে সেই লাইনটা হচ্ছে তোমার কি প্রাইম মেরিডিয়ান। এটা মনে রাখার বুদ্ধি কি? এটা কোন কিসের উপর দিয়ে গেছে? গ্রিনউইচের উপর দিয়ে। গ্রিনউইচ মানে কোথায়? ব্রিটেনে। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে বিখ্যাত চোর কারা? ব্রিটিশ। ওই চোররাই এই লাইনটাকে কল্পনা করছে, এজন্যই ওই নাম দিছে তোমার হলো গিয়া প্রাইম মেরিডিয়ান। কি বুঝতে পারছো? মনে থাকবে? ওকে, গুড। তো এখন ইকুয়েটর বুঝলা, মেরিডিয়ান বুঝলা। এখন চলো আমরা পরের জায়গাটাতে যাই। এখন দেখো যে এই যে পৃথিবীটা, এই পৃথিবীটাকে যে তোমার এই যে খাড়াখাড়ি যে লাইনটা একেবারে উপর থেকে নিচ পর্যন্তই করেছে, এটার একদম মাথার যেটা এটা হচ্ছে উপরেরটা আমরা কি শিখেছি? উপরে হচ্ছে নর্থ আর নিচে হচ্ছে সাউথ। তো একদম উপরের যে তোমার যে জায়গাটাকে সেটাকে আমরা কি বলি? মেরু মানে কি? প্রান্ত, মানে একদম শেষ। এই জন্য এটাকে বলা হয় নর্থ পোল বা উত্তর মেরু, আর নিচেরটাকে বলা হয় সাউথ পোল বা দক্ষিণ মেরু। তাহলে উত্তর মেরু কি বুঝতে পারলা? আর দক্ষিণ মেরুটা কি বুঝতে পারলা? এবং এই দেখো এই জায়গায় গ্রিনউইচ, এই যে ইংল্যান্ডের উপরে যে গ্রিনউইচ জায়গাটা এটা হচ্ছে গ্রিনউইচ। আর এই লাইনটাকে আমরা কি বলতেছি? প্রাইম মেরিডিয়ান বলতেছি। ঠিক আছে, ওকে। আর তাহলে পুরো পৃথিবীর ম্যাপটাকে এই জায়গাটাকেই তোমাকে বুঝতে হবে। তাহলে এখন বুঝতে পারতেছো কোন একটা জায়গার পৃথিবীটাকে তুমি যদি একটা বইয়ের পাতার মতো মনে করো, তাহলে ধরো এই বাংলাদেশের লোকেশনটা কত, তাহলে তোমার ইকুয়েটরের ডিস্টেন্স আর মানে প্রাইম মেরিডিয়ানের মানে কি বলে ওই থেকে জাস্ট খাতার উপরে তুমি এক্স এক্সিস ওয়াই এক্সিস দিয়ে কোন একটা জায়গার লোকেশন বার করতে পারো, রাইট? তো ঠিক একইভাবে এই জায়গাগুলোকেও তো বের করা যায়। মানে তোমরা কি বুঝতেছো যে এই প্রাইম মেরিডিয়ান এবং ইকুয়েটরটা একেবারে খাতার উপরে যেরকম এই চারটা কোয়াড্রেন্ট করা হয়, মানে কোয়াড্রেন্ট মানে কি? কোয়াড্রেন্টের বাংলা কি? চতুর্ভাগ। হ্যাঁ, চতুর্ভাগ। হ্যাঁ, তো এই যে একটা চারটা চতুর্ভাগ মানে এটাকে ভাগ করে তুমি কোন একটা লোকেশন বার করতেছো, তো এখান থেকেও ওই দুটো দাগ থেকে তুমি বের করতে পারো বাংলাদেশ কি তাহলে ইকুয়েটরের উপরে নাকি নিচে? বাংলাদেশ কি তাহলে প্রাইম মেরিডিয়ানের ডান দিকে নাকি বাম দিকে? এখন কি বুঝতে পারছো? ওকে, তো রাফলি এক্স্যাক্টলি না, কিন্তু রাফলি প্রাইম মেরিডিয়ানের বাম দিকটাকে কি বলা হয়? পশ্চিমা। চিন্তা করে দেখো তো, মাথার মধ্যে চিন্তা করে দেখো তো যে তোমার, আমি তোমাদেরকে এখানে দেখাই এবং এটাকে মাথায় তোমাকে রাখতে হবে ভেরি ক্লিয়ারলি। দেখো এইটা কি, এই পুরোটা কি মানে আমেরিকা না, যেখানে আমি কার্সার ঘোরাচ্ছি? তাই আমি তোমাদেরকে কি এই মাত্র কি শিখালাম? তোমাদের শিখিয়েছি আমি এই ইকুয়েটরের উপরটা হচ্ছে নর্থ আর নিচেরটা হচ্ছে সাউথ। তাহলে ইকুয়েটরের উপরে বিষুবরেখার উপরের আমেরিকাকে আমরা বলতেছি নর্থ আমেরিকা বা উত্তর আমেরিকা। আর ইকুয়েটরের নিচের অংশটাকে এটাকে আমরা কি বলতেছি? দক্ষিণ আমেরিকা বা সাউথ আমেরিকা। মানে এক্স্যাক্টলি ইকুয়েটরের নিচে না। তো মাথার মধ্যে জিনিসটাকে মনে রাখার জন্য, আচ্ছা আমেরিকা তো বুঝলাম, উপরের অংশটাকে উত্তর আমেরিকা কেন বলা হয়? ও আচ্ছা আচ্ছা, ইকুয়েটরের উপরে বলে উত্তর আমেরিকা। আর নিচের অংশটাকে কেন দক্ষিণ আমেরিকা বলা হয়? ও আচ্ছা আচ্ছা, ইকুয়েটরের নিচে বলে দক্ষিণ আমেরিকা। আমি যখন তোমাদের বয়সে এটা পড়েছি, কেন উত্তর আমেরিকাকে উত্তর আমেরিকা বলা হয় আমি কিন্তু বুঝি নাই। আর কোন একটা জিনিস না বুঝে মুখস্থ করে মনে রাখা খুব কষ্ট এবং এতে আমাদের উপকার হয় না।
তো তাহলে এইগুলা হচ্ছে তোমার উত্তর আমেরিকা, তাই না? আর এটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকা। আর এই যে মাঝখানে কি পানি? মাঝখানে হচ্ছে পানি। তাহলে এই যে এই সাগরটা এটা হচ্ছে তোমার আটলান্টিক সাগর। তো এই যে ইকুয়েটরের উপরটা হচ্ছে তোমার নর্থ আটলান্টিক সাগর। নর্থ কেন বলতেছি? ইকুয়েটরের উপরে বলেই তো নর্থ বলতেছি। তাই না? আর ইকুয়েটরের নিচে যেটা সেটা হচ্ছে তোমার সাউথ আটলান্টিক। তাহলে নর্থ আটলান্টিক এবং সাউথ আটলান্টিক কি বুঝতে পারলা? কোন রকম কনফিউশন থাকার তো কথা না। রাইট? আচ্ছা। তাহলে এই যে ছবিটা এইটা মাথার মধ্যে স্থায়ী করে নাও যে কেন ইকুয়েটর এবং প্রাইম মেরিডিয়ানটা। এই যে প্রাইম মেরিডিয়ান এটার বাম দিকে হচ্ছে কি আমরা এটাকে কি বলতেছি? পশ্চিম। এটাকে কি বলতেছি আমরা? পশ্চিম। তাহলে যখনই আমরা বলি পশ্চিমা দেশগুলা কেন রে বাবা? এই যে কারণ এই যে এদিকে মানে ম্যাপের বাম দিককে আমরা কি বলি? পশ্চিম বলি না? আর পৃথিবীর ম্যাপটাকে তো এভাবেই দেখানো হয়, তাই না? পৃথিবীর ম্যাপটাকে এভাবেই সাধারণত পুরা পৃথিবীর মানে মানুষের কাছে পরিচিত। ম্যাপটা হচ্ছে এরকম, তাই না? তো এই কারণে বাম পাশের দেশগুলাকে বলা হয় পশ্চিমা দেশ। বুঝতে পেরেছ? আচ্ছা। এখন এরপরে আসি। তাহলে এই যে দেখো তো, এই যে যেই জায়গাটায় তোমার এই যে প্রাইম মেরিডিয়ান আর ইকুয়েটর আমরা যখন কোন একটা খাতায় এরকম একটা পয়েন্টকে ক্যালকুলেট করি, এই পয়েন্টটা কি 0, 0 না? যারা তোমরা বেসিক মানে কোঅর্ডিনেট করছো, স্থানাঙ্ক করছো, করো নাই? যে এই যে যেখানে অরিজিন এটাকে 0, 0 বলি আমরা। তাই না? তো এখানে দেখতে পাচ্ছ যে এটাকে 0, 0 ধরলে এই জায়গাটা কি পানির মধ্যে পড়ে না? এটা কি কোন দেশ? এটা তো পানির মধ্যে। এটা হচ্ছে পানির মধ্যে। এবং এটাকে দেখো এই যে, এই যে এই জায়গাটা হচ্ছে পানির মধ্যে। এটা কিন্তু কোন জায়গা না। এখানে যারা এই এই যে যারা এই জিওগ্রাফি নিয়ে কাজ-টাজ করে তারা এই জায়গাটার উপর এরকম একটা জিনিস এরকম মানে একটা বয়ের মতো ভাসিয়ে রেখেছে। এটাকে বলা হয় নাল। নাল মানে কি 0। নাল মানে হচ্ছে 0। এই জায়গাটাকে এজন্য বলা হয় নাল আইল্যান্ড। তাহলে কি নাল আইল্যান্ড কি আসলে কি কোন মাটি? এটা কি কোন আসলে কোন ভূমি? এটা কিন্তু ভূমি না। এটা হচ্ছে তোমার বেসিক্যালি ওই জায়গাটাতে পানির মতো একটা জায়গা। কিন্তু ওই জায়গাটা তো আমাদের চিহ্নিত করতে হবে, রাইট? ওইটা চিহ্নিত করা ছাড়া তো আমি বামে ডানে হিসাব করতে পারব না। এইজন্য ওই জায়গাটাকে বলা হয় নাল আইল্যান্ড। হ্যাঁ, পল্লব তোমার কি প্রশ্ন? গেলে যে আগের ছবিটায় গেলে ভালো হতো। ওকে। অলরাইট। এই ছবিটাতে নাকি এই এর আগে। ছবিটাতে? এই ছবিটাতে? না না না, এই ছবিটাতে? জি জি এইটাতে। এইটাতে? হ্যাঁ। এটাতে যে মাঝখানে যেটা মানে জিরো স্থানাঙ্ক, হুম। ওর উপরে ওই পাশে সবগুলোই পশ্চিম। তাহলে আমরা যে হ্যাঁ। আহ, কোনটা থাকতে পারে, মিশর হয়তো এখানে আছে বা চাঁদ, হুম, যেটাই হোক। তো হুম। এটাকে আমরা তো মধ্যপ্রাচ্যের দেশ বলি। ইউ আর রাইট। ভেরি গুড কোয়েশ্চেন। এই নামকরণটা কিন্তু অ্যাকুরেট না, অ্যাপ্রক্সিমেট মানে কাছাকাছি। তুমি দেখবা যে নামকরণের ভিতরে এরকম এই যে তাহলে তো এই যে বললাম, তো এই যে নিচের যে অংশটাকে আমি বলতেছি দক্ষিণ আমেরিকা, এটা তো তোমার ইকুয়েটরের নিচে না, পুরোপুরি কি নিচে? না। কিন্তু এটা হচ্ছে আনুমানিক, প্রায়, এক্স্যাক্টলি না। বুঝতে পারছো? ওকে, বুঝতে তো পারছি। এই প্রাইম মেরিডিয়ানটা তুমি যদি মাথার মধ্যে একটা আইডিয়া করে রাখবা, আচ্ছা কেন এটাকে মানে পশ্চিম বলা হচ্ছে? মানে একটা আনুমানিক ধারণা। এক্সাক্টলি ম্যাথমেটিক্যালি নামকরণ। যেমন ধরো তোমার নাম পল্লব। এটার ম্যাথমেটিক্যাল কোনো রিজন আছে? না। তো বাবা-মা সিদ্ধান্ত নিয়েছে, দ্যাটস ইট। তো এরকম ঠিক এরকম মানে এখানে নামকরণটা একেবারে এক্সাক্ট তুমি পাবা না। কিন্তু ওইটা মনে রাখলে তোমার মনে রাখা সহজ হবে। হ্যাঁ, নাবিন হোয়াট ইস ইউর কোয়েশ্চেন? থ্যাঙ্কস। আমি বলতে চাচ্ছিলাম যে নাল আইল্যান্ড যেটা হুম। ভেসে চলে যায় না, এটা দেখে মনে হচ্ছে যে সমুদ্রের ঢেউ যদি ভেসে চলে যায় তাহলে ওইটার আমার নিচে অ্যাঙ্কার করার নিশ্চয়ই কোনো পদ্ধতি আছে। যেমন জাহাজ মানে নদীর ভিতরে মানে মানে এটা পানির নিচেও তো তোমার এই সমুদ্রের তল আছে না? ও পর্যন্ত নিশ্চয়ই রাখার কোনো সিস্টেম আছে। কারণ এই নাল আইল্যান্ড ছাড়া ওই 0, 0 পয়েন্টটা ছাড়া কিন্তু জায়গাগুলো হিসেব করা যাবে না। তো এবং নাল আইল্যান্ডটাকে নাল আইল্যান্ড রাখা ভীষণ গুরুত্বপূর্ণ। আদারওয়াইজ পৃথিবীর লোকেশন মানে বের করা অনেক কিন্তু কষ্ট, সম্ভব হবে না। অলরাইট? ওকে। এখন এটা গেল। এখন এখান থেকে বুঝতে পারলা যে আচ্ছা, এখন আমি আর টেকনিক্যাল ইসে যাব না। আমি এখন ম্যাপের অন্য দিকটাতে যাব। তাহলে তোমরা ম্যাপ সম্বন্ধে মোটামুটি একটা ধারণা বুঝতে পারলা। যে ম্যাপের উপরের দিকটা হচ্ছে নর্থ,
নিচের দিকটা হচ্ছে সাউথ, ডান দিকটা হচ্ছে কি বলো তো দেখি? ইস্ট, ইস্ট, এক্স্যাক্টলি। আর বাম দিকটা হচ্ছে ওয়েস্ট। ওয়েস্ট। হ্যাঁ, তো এই জিনিসগুলা বাবারে দয়া করে মনে রেখো। এখন দেখো যে ম্যাপ ছাড়া তোমার জন্য পৃথিবীটাকে বোঝা আমার কাছে মনে হয় যে রীতিমতো মুখস্থ করতে পারবা, কিন্তু অলমোস্ট ইম্পসিবল। ম্যাপটা বোঝা তোমার দরকার। আমি তোমাকে ম্যাপের জিনিসটাকে আস্তে আস্তে আরো বড় করে দেখাই। হ্যাঁ, দেখো যে ম্যাপ দিলে বিষয়গুলোকে বোঝা কত সহজ হয়। ওকে, তোমাদেরকে আমি বলেছিলাম আগে, রবীন্দ্রনাথ কি বলেছেন? দূরকে জানতে হলে কাছ থেকে জানা শুরু করো। শুরু করতে হবে কাছ থেকে, ঘরের বাইরে থেকে শুরু করতে হবে, তাই না? তো পুরো পৃথিবীটাকে বুঝতে হলে কার মাইক মিউট করো, কার মাইক আনমিউট করা। আচ্ছা, তো এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ। তো একটা ম্যাপের উপরের দিকটা হচ্ছে নর্থ, নিচের দিকটা হচ্ছে সাউথ, ডান দিকটা হচ্ছে ইস্ট, বাম দিকটা হচ্ছে ওয়েস্ট। তাহলে এই যে ম্যাপের উপরের দিকটা, তাহলে রংপুরকে কেন নর্থ বেঙ্গল বলা হয় বুঝতে পারছো? কেন উত্তরবঙ্গ বঙ্গ বলা হয়? রাজশাহীকে কেন উত্তরবঙ্গ বলা হয় বুঝতে পারছো? কেন বরিশাল, খুলনা এগুলাকে কেন কি বলা হয়? দক্ষিণবঙ্গ বা উপকূলীয় অঞ্চল কেন বলা হয়? কারণ নিচে হচ্ছে পানি। মানে যে উপকূল অর্থাৎ মানে সমুদ্রের কূলে, প্রান্তে। এইজন্য এগুলাকে কি বলা হয়? উপকূল বলা হয়, তাই না? তো এখন এই ৫ টা বিষয়, এই যে এখানে যে সরি ৫ টা না, এখানে কয়টা বিভাগ আছে? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ টা। ৭ টা বিভাগ আছে, তাই না? আচ্ছা, এখন দেখো তো, এই যে দেখতে পাচ্ছি এটা রংপুর। আচ্ছা, এই যে রংপুর জিনিসটা মনে রাখার জন্য, আচ্ছা রংপুর, এটাকে রংপুর বলে কেন? কারণ ব্রিটিশরা কি করত? এই রংপুরের মাটি অনেক উর্বর বলে এখানে কি করত? কৃষকদেরকে নীল চাষ করতে বাধ্য করত। নীল হচ্ছে এক ধরনের রং, তাই না? কাপড়ে রং করে নীল রং, তাই না? দেখো না সাদা কাপড়ে নীল দিতে, দেখো না কখনো? এই যে এই ডান দিকটা দেখেছো, একজন কৃষক কি করতেছে? নীল হচ্ছে এক ধরনের গাছ, সেই গাছ থেকে এই রংটা বের করা হয়। নীলের ইংরেজি হচ্ছে ইন্ডিগো। তাহলে রংপুরকে কেন রংপুর বলা হয় বুঝতে পারছো? আচ্ছা, সবচেয়ে ভালো আম পাওয়া যায় কোন জায়গায়? রাজশাহীতে, রাইট? যে বিভাগে আমাদের বাড়ি, তাই না? তারপরে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় আছে? খুলনাতে। এখানে ভালো চিংড়ি মাছ পাওয়া যায়, ঠিক আছে? বরিশালে হচ্ছে কাদের বাড়ি? তাজিয়াদের বাড়ি হচ্ছে বরিশালে, ওরা হচ্ছে বরিশাল্লা, ঠিক আছে? জীবনানন্দ দাশেরও। হ্যাঁ, জীবনানন্দ দাশের বাড়ি তোমার বরিশালে, তারপরে হচ্ছে সুফিয়া কামালের বাড়ি বরিশালে। মানে বাংলাদেশের অনেক 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 মানে বিখ্যাত বিখ্যাত লোক, এদের বাড়ি হচ্ছে বরিশালে, ঠিক আছে? চট্টগ্রাম পৃথিবীর সবচাইতে বড় জাহাজ ভাঙা। জাহাজ যে ভাঙাটা এটা বিষাক্ত কিন্তু কাজ। এই কাজটা বিষাক্ত কাজ। পৃথিবীর সবচাইতে বড় জাহাজ ভাঙার মানে জায়গাটা কোন জায়গায়? বন্দরনগর কোন জায়গায়? এই যে এই জায়গায়। কেন? কারণ এর নিচেই তো সাগর। এর নিচে সাগর না? এখানে তোমার কি জাহাজটা নিয়ে আসে, তারপর এখানে ভাঙে, রাইট? আচ্ছা। তারপরে হচ্ছে চা কোথায় হয়? সিলেটে। আর সমস্ত মানুষজন কোথায়, চারিদিক থেকে কোথায় দৌড়ায় যায়? ঢাকায়, সেন্টার পজিশন। ঠিক আছে? এই যে তোমাকে মাথার মধ্যে এই সিম্পল একটা জিনিস যে উত্তরবঙ্গ বলতে একদম উপরে হচ্ছে রংপুর, যেখানে ওই যে কি বলে, আমরা আমরা আগে যে পড়েছি ফেলানীর বাড়ি কোথায় ছিল? কুড়িগ্রামে। কুড়িগ্রাম কোন বিভাগে? রংপুর বিভাগে, ঠিক আছে? তোমাদের বাড়ি হচ্ছে পাবনা। পাবনা কোন বিভাগে? রাজশাহী বিভাগে। হ্যাঁ? খুব গলদা চিংড়ি পছন্দ করো। হ্যাঁ? বাংলাদেশের জাতীয় প্রাণী হচ্ছে কি? রয়্যাল বেঙ্গল টাইগার, তাই না? কোথায়? খুলনাতে। সুন্দরবন, খুলনাতে। ঠিক আছে? তারপরে হচ্ছে এই যে অ্যা অ্যা জীবনানন্দ দাশ, হ্যাঁ? আবার আসিব ফিরে এই ধানসিঁড়ির তীরে, তাই না? বা সুফিয়া কামাল, হ্যাঁ? তো এদের বাড়ি কোথায় ছিল? বরিশালে, তাই না? তাহলে তো এই যে এই জিনিসটা, এখন এই জিনিসটাকে তোমার কি করতে হবে?
এই জিনিসটাকে তোমার মাথার মধ্যে থাকতে হবে, চোখ বন্ধ করলে যেন মাথার মধ্যে চলে আসে। আমি তোমাকে হলফ করে বলতে পারি বাংলাদেশের ৮০ থেকে ৯০ ভাগ ছেলেমেয়েরা এই সিম্পল জিনিসটা ওদের মাথার মধ্যে নাই, ওরা মুখস্থ করে, ওরা মুখস্থ করে। আমি আমি পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। এই যে এখন আমি তোমাকে যে তোমরা যে ক্লাস 9-10 এ পড়ো, তোমাদেরকে তোমাদের টিচাররা কি বিভাগটাকে শেখায় ভাবে? না, আমি যাদের দোষ কারণ দিচ্ছি না। কারণ হচ্ছে আমাদের জিওগ্রাফিটা এইভাবে বোঝানোই হয় না, শুধু বলছে ম্যাপটা মুখস্থ করো, ওই কোন জায়গায় কোন জেলা আছে ওইগুলা, হ্যাঁ, সেই জন্য আমরা বুঝতেই পারি নাই। বুঝতেই পারো নাই। তো হ্যাঁ, এই যে অয়ন বলছে যে বাংলাদেশে এখন ৮টা ডিভিশন, কারণ ঢাকা বিভাগ ভেঙে আবার ময়মনসিংহেও ডিভিশন হয়েছে। থ্যাংক ইউ অয়ন, গুড পয়েন্ট। আচ্ছা, তো ময়মনসিংহটা হচ্ছে আবার ঢাকার উপরের দিকে হচ্ছে তোমার ময়মনসিংহ। ঠিক আছে? তো এই যে বিভাগগুলা, যে তোমাকে সিম্পল মনে রাখার জন্য, তুমি তুমি ধরো তুমি নিজে একটা গল্প বলতেছো, এই ব্রিটিশরা যত রং, মানে ওরা হলো গিয়া, মানে এই ওরা হচ্ছে গিয়া ডাকাত, ওরা আমাদেরকে দিয়ে নীল চাষ করাইতো কোন জায়গায়? উত্তরবঙ্গে। কোথায়? এই রংপুরে। এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে দরিদ্র অঞ্চল কোনটা? উত্তরবঙ্গ। সবচেয়ে দরিদ্র অঞ্চল কোনটা? উত্তরবঙ্গ, যে বঙ্গে তুমি থাকো। মানে তুমি কিন্তু বড়লোক দেশের মানুষ না। তুমি যদি তাজিয়াদের বিভাগে যাও, ওখানে গিয়ে যদি তুমি মানে ৫০,০০০ লোক খুঁজে বের করতে যাও যারা তোমার আমেরিকায়, কানাডায় এই সমস্ত দেশে আছে, কোনো সমস্যা হবে না। পাবনাতে তুমি কয়জন পাবা? আমি তো কানাডায় থাকি। আমি যদি বলে করি টরন্টো শহরে আমি মানে তোমার বরিশালের বরিশালের সমিতি আছে এই জায়গায়। বরিশালের সমিতি আছে, চিটাগংয়ের সমিতি আছে, সিলেটের সমিতি আছে। কিন্তু যেই জায়গাগুলা গরিব, উত্তরবঙ্গ হচ্ছে গরিব, এবং আমাদের যে জায়গাটা বাড়ি, অর্থাৎ জীবন যে জায়গা থেকে ক্লাসে জয়েন করতেছে, ওটা হচ্ছে পাবনা জেলার সবচাইতে শিক্ষায় পিছিয়ে পড়া যে জায়গায় আমাদের বাড়ি। তোমাদেরকে প্রায় আমি কি বলি? যে আমার কি বলে, তাজিয়া থাকে ধানমন্ডিতে আর আমরা থাকি ধান ক্ষেতের পাশে। বিলের মধ্যে। জাস্ট বিল। বুঝতে পারতেছো? আচ্ছা। আর তোমাদের সবার একটা দায়িত্ব দিলাম। তোমাদের সবার দায়িত্ব। এটা হচ্ছে মানে কি বলে, স্যারের পক্ষ থেকে তোমাদের জাতীয় দায়িত্ব। তোমরা যখনই মানে কি করবা, হাটখালি যাবা, তখন আর মা-বাবাকে দেখে দেখে আসবা। আমাদের বাড়ির সামনে গিয়ে দেখবা আমার বাবার নাম লেখা আছে, বীর মুক্তিযোদ্ধা লেখা আছে। গিয়ে বলে আসবা যে আপনার ছেলে বলছে আপনাদের সাথে দেখা করে যেতে, না গেলে কিন্তু বকা খেতে হবে। ঠিক আছে? সো গো অ্যান্ড মিট দেম। ঠিক আছে? আচ্ছা। সো ওই যে আমি যেরকম অয়নের বাবাকে বলছি, অয়নের বাবা অয়নকে নিয়ে গিয়ে তোমার মানে আমার বাবার সাথে দেখা করে এসছে। তাহলে এই যে আমাদের যে রাজশাহী বিভাগটা হচ্ছে উত্তরবঙ্গে, রংপুর বিভাগটা হচ্ছে উত্তরবঙ্গে। কেন উত্তরবঙ্গ কেন? উপরে বলে উত্তর। এই যে উপকূলীয় ঝড় হয়, ভোলায় এত মানুষ মারা যায় কেন? আরে বাবারে, ওটা হচ্ছে সমুদ্রের কাছাকাছি, এই কারণে। তাই না? এই যে তোমার লবণাক্ত পানি ঢুকে পড়তেছে, হ্যাঁ? চিংড়ি চাষ করে খুলনায়। কেন? কারণ তুমি বুঝতে পারতেছো, এখন কি মুখস্থ করার দরকার আছে? তুমি লজিকটা বুঝতে পারতেছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তোমাকে আরো একটা ই বাংলাদেশে যে এই মুহূর্তে একটা রোহিঙ্গা ক্রাইসিস চলতেছে, জানো না? নাকি তোমাদের এমন কেউ আছে জানো না যে রোহিঙ্গা সমস্যা হচ্ছে? রোহিঙ্গা ক্রাইসিস আমাদের দেশে অনেক রোহিঙ্গা, মানে মিয়ানমার থেকে মানুষজন এসে তাদেরকে মেরে ফেলা হচ্ছে নির্মমভাবে। তারা জীবন নিয়ে কোথায় এসছে? বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, তাই না? কোথায় আশ্রয় নিয়েছে? ঢাকায় না কক্সবাজার? কক্সবাজার। কক্সবাজার। ওকে। কেন কক্সবাজার? কেন পাবনাতে না? ওটা উপকূলে। কেন ঢাকায় না? এইটা এখন আমাদেরকে বুঝতে হবে। ওকে? এখন আমি তোমাদেরকে দেখাই। এখন দেখো, এই তো, এখন দেখো তো, এই যে বাংলাদেশ দেখতে পাচ্ছ, বাংলাদেশ উপরে যেখানে আমি কার্সরটা ঘোরাচ্ছি, এখন দেখতে পারতেছো কক্সবাজার কোন জায়গাটায়? এই যে যে রংটা করে দেয়া আছে, এটা কক্সবাজার। ঠিক আছে? তো এখন দেখো বাংলাদেশের নর্থে কি? উপর মানে নর্থ না? বাংলাদেশের নর্থে কি? কোন দেশ? চায়না, ইন্ডিয়া। ইন্ডিয়া। নর্থ বাংলাদেশের ভুটান। আ আ বাংলাদেশের ৩ দিকে ইন্ডিয়া বর্ডার। বাংলাদেশের উপরেও ইন্ডিয়া, বাম পাশেও ইন্ডিয়া, ডান পাশেও ইন্ডিয়া। বাংলাদেশের নর্থেও ইন্ডিয়া, বাংলাদেশের ওয়েস্টেও ইন্ডিয়া, বাংলাদেশের ইস্টেও ইন্ডিয়া। কিন্তু বাংলাদেশের লেজের কাছে কোনটা? কোন দেশ?
মিয়ানমার। মিয়ানমার। তাহলে বাংলাদেশের সাথে কয়টা দেশের বর্ডার আছে? 2টা দেশের। আমাকে যদি ভুটানে যেতে হয় তাহলে ইন্ডিয়া পার হয়ে যেতে হবে না? হ্যাঁ, বুঝতে পারছো? দেখো তো এই যে বাংলাদেশের এখানে যে মাথাটা চিকন হয়ে গেছে, তাই না? এই যে একটুখানি জায়গা, তাই না? মানে মনে হয় যে মুরগির গলার মতো, মানে চিপা মনে হয়, তাই না? এই জায়গাটাকে বলে তোমার কি? চিকেন নেক। নেক মানে ঘাড়। বুঝতে পারতেছো? তো তুমি বুঝতে পারতেছো এই যে ইন্ডিয়ার এই সমস্ত যাতায়াত কিন্তু এই চিকন জায়গাটার উপর দিয়ে হয় কিন্তু। তাহলে এই যে বাংলাদেশের লেজের সাথে লাগানো কি তোমার? মিয়ানমার, রাইট? এখন মিয়ানমারের এই ডান পাশের ছবিটা দেখো। মিয়ানমারে যারা মুসলমান তারা কি রোহিঙ্গা না? আচ্ছা, এখন দেখো তো রোহিঙ্গারা এই ছবিটাতে দেখতে পাচ্ছ যে এই যে এখানে লেখা রোহিঙ্গা। এই রোহিঙ্গারা কি দেখছো? এই যে এখানে কারসর দিয়ে দেখাচ্ছে যে রোহিঙ্গারা কোথায়? তো এরা কি কক্সবাজারের সাথে একদম লাগানো না? তো এরা জীবন নিয়ে দেখতে পারতেছো যে এই যে একটা এই মানুষটা ছোট্ট একটা বাচ্চা কোলে করে, দেখতে পারতেছো বুকের হাড্ডি গোনা যাচ্ছে। কত মানে জীবন নিয়ে কত, মানে এখানে দেখতে পারতেছো যে একটা বাঁশের মতো কিছু একটা বানায় এই মানুষগুলা, কত মানুষ ডুবে মরে যায়, কত মানুষ মারা যায়, তাই না? তাহলে এরা কোথায় আসতেছে? এরা ঢুকতেছে কোন জায়গায়? কক্সবাজারে ঢুকতেছে। এই জন্য এরা কক্সবাজার থাকে। এখন কি রোহিঙ্গা ক্রাইসিস বুঝতে সমস্যা হচ্ছে যে কেন রোহিঙ্গারা তোমার কি বলে কক্সবাজার আসলো, কেন তারা ঢাকা আসলো না, হুম। কেন তারা সিলেটে গেল না? কারণ বাংলাদেশের যে লেজের একেবারে নিচের যে অংশটা, ওই যে কক্সবাজার, ওর সাথেই তো তোমার মিয়ানমার। তাহলে বাংলাদেশের সাথে মাত্র 2টা বর্ডার, 2টা দেশের বর্ডার। কেন 2টা দেশের বর্ডার? কারণ বাংলাদেশের উপরেও ইন্ডিয়া, মানে নর্থেও ইন্ডিয়া, বাংলাদেশের ইস্টেও ইন্ডিয়া, বাংলাদেশের ওয়েস্টেও ইন্ডিয়া। ঠিক আছে? এই জন্য কিন্তু ইন্ডিয়া আমাদের দাদা, ওদের সাথে কিন্তু গুতাগুতি করে পারা যায় না। আমরা ওর এক পেটের মধ্যে। বুঝতে পারছো? ওকে? এজন্য দাদাদের সাথে কিন্তু আমরা একেবারেই ঝগড়া করি না। ওকে? কারণ কি? কারণ দাদাদের সাথে ঝগড়া করলে এমন চর খেতে হবে। কারণ বাংলাদেশের নর্থে ইন্ডিয়া, বাংলাদেশের সাউথে কি? সাউথে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। ওই যে কখনো শুনছো যে ডাঙায় বাঘ জলে কুমির? শুনছো? বাংলাদেশের ভয়শঙ্কর। নর্থে হচ্ছে দাদা আর সাউথে হচ্ছে সাগর। যাবা কোথায়? কি হচ্ছে তোমার? বাংলাদেশে সাউথে যখন পানি বেড়ে যায়, এই যে লোনা পানি বেড়ে যাচ্ছে, সাউথে পানি ঢুকতেছে না? পানি ঢুকে তখন আমাদের কি পরিস্থিতি? আর উপরে কি? নর্থে হচ্ছে দাদারা। দাদারা করে কি? কথায় কথায় যখন ওদের পানি প্রয়োজন হয় না তখন পানি ছেড়ে দেয়, নদীর পানি ছেড়ে দেয়, তখন আমরা ডুবে যাই। আর যখন আমাদের পানি দরকার তখন দাদারা পানি বন্ধ করে দেয়। তো এখন কি বুঝতে পারতেছো যে নিচের দিকে গেলে লোনা পানি, উপরের দিকে গেলে একসময় করবে কি? ডুবাই দিবে। একসময় যখন আমাদের পানি দরকার তখন পানি দিবে না। তো এখন কি এটা তুমি কি বুঝতে পারতেছো যে তুমি জিওগ্রাফি স্যার জিনিসটা বুঝবা না? যে দেখবা যে যারা ওই যে প্রফেসররা তারা ঝগড়া করতেছে, ইন্ডিয়া আমাদের সাথে এরকম মাস্তানি করে, আমাদেরকে আমাদের প্রাপ্য পানি দেয় না, ফারাক্কা বাদ দিয়ে পানি আটকায় দেয়। তুমি তো বুঝবো না কেমনে, কিভাবে? আরে বাবা রে, আমাদের তো 3 দিকেই ইন্ডিয়া। উপরেও ইন্ডিয়া, ডান দিকেও ইন্ডিয়া, বাম দিকেও ইন্ডিয়া। তারপর লেজের সাথে হচ্ছে মায়ানমার। ওকে? এখন বুঝছো যে মায়ানমার ক্রাইসিসটা কি? ওকে, ওইটুকু জায়গা কি আমরা চিকেন টেইল বলি? চিকেন নেক। চিকেন নেক নিচের টুকু চিকেন টেইল। না, ওরা চিকেন নেক বলে। জাস্ট একটা নাম। মানে আচ্ছা। নাম দিছে আরকি। কেন আমি জানি না। ওকে। এখন দেখো যে ম্যাপ ছাড়া তুমি কিছুই বুঝবা না। এখন দেখো। এই তো বাংলাদেশ, তাই না? দেখছো? এই যে বাম পাশে বাংলাদেশ, এই ঢাকা, সিলেট, রাজশাহী, আবার ওই যে যেটা অয়ন বলছে ঢাকা ভেঙে আবার কি হইছে? ময়মনসিংহ হইছে, তাই না? আচ্ছা। উপরে হচ্ছে কি? এবার এটা হচ্ছে আসাম, মেঘালয়। আমি আগে মনে করতাম কি আসাম, মেঘালয় মনে হয় আলাদা একটা দেশ।
ঢাকা কি আলাদা একটা দেশ? চিটাগং কি আলাদা একটা দেশ? তো আসাম, মেঘালয় এরা হচ্ছে কি ভারতেরই অংশ। তাই না? আচ্ছা। তো আর বাম দিকে হচ্ছে এই যে পশ্চিমবঙ্গ। এখন পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গ বলে জানো? কারণ ম্যাপের বাম দিকে আমরা কি বলি? পশ্চিম বলি না? তাহলে কলকাতারে কেন পশ্চিমবঙ্গ বলে বুঝতে পারছো? ইন্ডিয়ার পশ্চিমে। আচ্ছা, অলরাইট। এখন দেখো, এখন আর দেশের কথায় আসি। যে বাংলাদেশের কত লোক বাস করে, তাই না? এটা বোঝার জন্য। দেখো, এইটা কি পুরা পৃথিবী না? এই ম্যাপটা তো একটু আগে পড়ছি না? আচ্ছা, এখন দেখো তো পৃথিবীর সবচাইতে বেশি মানুষ বাস করে কোন জায়গায়? চায়নাতে। এই দেখছো যে কান্ট্রিজ বাই পপুলেশন 2020 সালের হিসাবে যে চায়না হচ্ছে নাম্বার 1 পপুলেশনে। সবচাইতে বেশি মানুষ চায়নাতে। প্রায় 1 পয়েন্ট মানে কি বলে 1.4 বিলিয়নের উপরে 1.43 বিলিয়ন। তারপরে মানুষ কোন জায়গায়? ইন্ডিয়াতে। তারপরে হচ্ছে আমেরিকা, ইউনাইটেড স্টেটস। তাহলে 1 নম্বর চায়না, 2 নম্বর ইন্ডিয়া, 3 নম্বর হচ্ছে ইউনাইটেড স্টেটস, তাই না? আচ্ছা, বাংলাদেশ কয় নম্বরে? 8 নম্বরে। এই পুচকি একটা দেশ, এতটুকু একটা দেশ, কিন্তু মাশাআল্লাহ জনসংখ্যায় কিন্তু আমরা মোটামুটি 8 নম্বর। টপ 10 এর মধ্যে আছি। টপ 10 মানে টপ মানে আমাদের সাইজে আমরা কত নম্বরে আছি মানে কি বলবো? এখন পৃথিবীর সবচাইতে বড় দেশ হচ্ছে রাশিয়া। তারপরে দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। কিন্তু কানাডার জনসংখ্যা হচ্ছে ৩৯ নম্বরে। কি বুঝতে পারছো? এইজন্য তোমাদেরকে কি বলি যে বাংলাদেশের সব লোককেও যদি কানাডা নিয়ে আসা যায়, তারপরেও কানাডার জায়গার অভাব হবে না। এখানে যদি কখনো আমি যখন এখানে গাড়ি নিয়ে বের হই, মাইলের পর মাইল যাবা, মাইলে মানে মনে করো তুমি গাড়ি চালাবা, মাঝে মধ্যে মনে হয় যে রাস্তা শেষ করি। কানাডার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্লেনে যাইতে ৮ ঘন্টা লাগে। আলিফ, আলিফের মাইক ঠিক করতেছে। আলিফ মাইক ঠিক করে পরে আসবে। আচ্ছা, ওকে। আমাকে আলিফের মাইক ঠিক করা নিয়ে একটু কাজ করতে হবে। তো আচ্ছা, এনিওয়ে, সো এখন যেটা বললাম যে তোমার নাম্বার 1 হচ্ছে চায়না। I have a question. হ্যাঁ, এখন হ্যাঁ। আলিফের কি লাগবে? মেন্টাল ডক্টর না ফিজিক্যাল ডক্টর লাগবে বুঝতে পারতেছি না। না, সেটা আমরা আলিফের সাথে আলাপ করতে হবে যে আসলে আলিফ কি করলে যাতে করে মাইকটা মানে কি বলে ক্যামেরাটা অন থাকে। ক্যামেরাটা অন থাকতে হবে, তাই না? এনিওয়ে, তো যেটা বললাম যে নাম্বার 1 হচ্ছে চায়না, নাম্বার 2 হচ্ছে ইন্ডিয়া, আর নাম্বার 3 আমেরিকা। এত বড় দেশ, ঠিক আছে, বোঝা গেল। তো এর মধ্যে বাংলাদেশ হচ্ছে 8 নম্বর। মানে মাথা খারাপ করা অবস্থা। Do you understand what I'm saying? Now that's a problem. যে এত মানুষ এত ছোট্ট একটা জায়গায়। এবং আমার যতটুকু মনে আছে আমি যে বাংলাদেশের ৩৫% মানে ছেলে মেয়েদের মানে টোটাল মানুষের বয়স হচ্ছে ১৫ থেকে ১৫ বছরের নিচে। আমি এক্সাক্টলি মনে পড়তেছে না, কিন্তু ওরকম কাছাকাছি। মানে ইটস এ ইনক্রেডিবলি ইয়াং কান্ট্রি। এই ছেলেমেয়েরা যাদের বয়স এখন ১৫ বছরের নিচে, এরা আগামী ৫-৬ বছরের মধ্যে যখন ওদের বয়স ২০ বছর পার হবে, আর এদের যখন কর্মসংস্থান থাকবে না, তখন কি অবস্থা হবে? তুমি বুঝতে পারতেছো? তো এখন বুঝতেছো বাজান কেন বলি কানাডায় আসো? আমি তো পুরা মানে মোটামুটি আমার পুরা মানে কি বলে এই এখন আলিফের মাইক কাজ করতেছে। আচ্ছা, তো আমি তো মানে মোটামুটি আমার ফ্যামিলির পুরা সব ছেলে মেয়েকে এখানে কানাডা আনার জন্য আমি ব্যবস্থা করতেছি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? যে এত ছোট একটু জায়গা, তারপর আবার কি নিচ দিক দিয়ে তোমার লোনা পানি ঢুকতেছে সাউথ থেকে, উপর থেকে দাদারা পানি ছেড়ে দেয়, তাই না? তো তুমি যাবা কই? কখনো দেখছো যে ঢাকা শহরে মানুষ রাস্তা দিয়ে নৌকা দিয়ে চলে? দেখছো? তাই না? তো
মানে কোনো উপায় নাই। সিচুয়েশন ইজ ভেরি, মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে সিচুয়েশন ইজ নট দ্যাট ইজি। ওকে, আচ্ছা, এখন আমরা বুঝে নিই যে আমরা তাহলে ম্যাপটা ছাড়া, তো এই যে ম্যাপটা দেওয়ার কারণে এখন আমি যত সহজে বুঝতে পারি যে চায়নাতে সবচাইতে বেশি লোক, তারপরে হচ্ছে ইন্ডিয়াতে, তারপরে হচ্ছে আমেরিকায়, ইউএসএ তে, তাই না? তো সেই জায়গায় কানাডার অবস্থান কি দেখো, যে হাইলাইট করে রাখছি, কত? ৩৯ নাম্বার। কানাডার টোটাল জনসংখ্যা হচ্ছে ৩,৭০,০০,০০০ মানুষ, টোটাল জনসংখ্যা, রাইট? আচ্ছা, এখন দেখো, এখন দেখি যে ম্যাপটা দিয়ে কি বোঝা যায়। এই যে ছোট্ট একটা দেশ ইউনাইটেড কিংডম, ব্রিটিশ না এরা? Yes. দেখো তো এরা পৃথিবীর কতগুলা দেশ দখল করে নিয়েছিল। আমি যে তোমাদেরকে প্রায় বলি যে ওদের মতো বড় ডাকাত, ওদের মতো বড় চোর, দেখছো কত বড়? কখন এই কথাটা শুনছো যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না? এই কথাটা শোনো নাই? শুনেছি। কারণ পৃথিবীটা তো গোল, যে পাশে আলো পড়ে অন্য পাশে অন্ধকার, তো এই পাশে যখন দিন এই পাশে তখন রাত। তো এখানে ব্রিটিশ ব্রিটিশ মানে রাজ, এখানে তোমার কি দিন, আবার এখানে তো তখন রাত, আবার এখানে যখন দিন এখানে তখন রাত, তো ওদের কি মানে কোনো সূর্য ডোবে? তো এর মানে কি যে ব্রিটিশ সাম্রাজ্যে কখনো সূর্য ডোবে না, মানে ওরা এত বড় মার্ডারার, ওরা এত বড় ডাকাত। তাহলে এই যে এখন ম্যাপটা দেখতেছো, ম্যাপটা দেখার কারণে কি বুঝতে সহজ হচ্ছে না যে ব্রিটিশদের ক্ষমতা কেন এত বেশি হলো? এরা এত বড় মানে এই ছোট্ট এই মানুষগুলা এরা এরকম ক্রিমিনাল যে এই এত বড় দেশ দখল করে নিছে। আচ্ছা, তারপরে দেখো তো, যখন ব্রিটিশ রাজ ছিল, দেখছো যে এই যে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, তারপরে আজকের যে মিয়ানমার, মানে এই যে আসাম, এগুলো সব কি ব্রিটিশ রাজের অংশ ছিল না? পরে ব্রিটিশরা চলে যাওয়ার পরে কি ভাগাভাগি হয়েছে দেখতে পাচ্ছেছো? এই অংশ হচ্ছে পাকিস্তান, আবার এটা হচ্ছে আগে ছিল পুরো পাকিস্তান, এখন বাংলাদেশ, তারপর এটা হচ্ছে মাঝখানে কি, এটা হচ্ছে ইন্ডিয়া, তাই না? আবার এটা হচ্ছে ইন্ডিয়া, মানে কিরকম, মানে কি কিরকম করে কাটছে ইচ্ছা মতো। ওই যে মানে লর্ড মাউন্টব্যাটেন, সে বোঝে না, বাংলাদেশের ইতিহাস জানে না। ধরো আমি করলাম কি, এই তমালিকাদের বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে ওদের বাড়ির মানে কে কি কিছু জানি না, বাস আমি ভাগাভাগি করে দিলাম যে যাচ্ছে, এরকম হয়ে গেল, রাইট? আচ্ছা, এখন দেখো তো, ইউরোপিয়ান এম্পায়ার, এই যে কালো এই জায়গাটা দেখতে পাচ্ছ না, এটা তো ইউরোপ, তাই না? এখন দেখো যে ইউরোপিয়ানরা, হ্যাঁ আসলাম, হোয়াট ইজ এ কোয়েশ্চেন? কোশ্চেন হচ্ছে মামা, এই শ্রীলঙ্কা তো একটা দ্বীপ, মানে ইন্ডিয়ার ওই নিজের ইসে থেকে একটু বাহিরে, তো ওটার সাথে কি কোনো হিস্ট্রি কানেক্টেড নাই আমাদের শ্রীলঙ্কা? হ্যাঁ, আমি দেখাচ্ছি, এখন দেখাবো। ওকে, দেখতে পাচ্ছ এখন তোমার ম্যাপটা, যে এই যে দেখো ইউরোপিয়ান কালো কালো এরিয়াটা আছে না, এটা তো ইউরোপ, তাই না? এখন দেখো যে ইউরোপিয়ানরা পুরা পৃথিবীতে, দেখো তোমরা শোনো নাই সৌদি আরব কখনো ওরা করে নাই, দখল করে নেয় নাই? কারণ এটা ছিল মরুভূমি, এখানে যায় ওরা দখল করে কি করবে? তখন তেল পাওয়া যায় নাই, তখন তেল ছিল না। এখন দেখো এই যে লাল এটা হচ্ছে ব্রিটিশ, আর যেটা ব্লু এটা হচ্ছে তোমার কি ফ্রান্স, আর যেটা হচ্ছে এই যেটা কি পার্পল কালার এটা হচ্ছে পর্তুগাল, আর পরেরটা হচ্ছে স্পেন। এখন দেখো তো যে পুরা আফ্রিকারে মানে এই ব্রিটিশরা একেবারে পুরা ভাগাভাগি করে নিছে, মানে মানে ওদের ইচ্ছা মতো যে এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে সব ফ্রেঞ্চ। এই যে এখন এই দেশগুলোতে এখন তুমি গেলে ওখানে দেখবে যে ফ্রান্সি ভাষায় কথা বলে মানুষ। তো বাবারে, আমরা যখন 52 সালে যখন পাকিস্তানিরা বললো যে আমাদের ভাষা কিভাবে উঠতে হবে, মেনে নিছি আমরা। আজ পর্যন্ত এই আফ্রিকা মহাদেশের এই মানুষগুলা কিসে কথা বলে? ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলে। কি বুঝতে পারতেছো? তাহলে দেখো ব্রিটিশরা আবার ক্যানাডা দেখতে পাচ্ছ যে এটা ক্যানাডা, এখানে দেখতে পাচ্ছ যে ব্লু এবং রেড, কিছু অংশ দখল করে নিয়েছে ফ্রেঞ্চরা, কিছু অংশ দখল করছে ব্রিটিশরা, পুরোটাই হচ্ছে ব্রিটিশরা। আর এখানে ওরা কি করছে, ব্রিটিশরা আর ফ্রেঞ্চরা মিলে দখল করে নিছে। তাহলে বুঝতে পারতেছো যে এই যে পুরা অস্ট্রেলিয়া পুরা ব্রিটিশ দখল করে নিছে।
তো এখন কেন আমেরিকায় ভাষা ইংরেজি? কারণ ব্রিটিশদের ভাষা ইংরেজি। কেন সাউথ আফ্রিকার ভাষা ইংরেজি? এই দেশগুলোর ভাষা ইংরেজি কেন? কারণ এই দেশগুলোরও দখল করে নিছে। অস্ট্রেলিয়ার ভাষা ইংরেজি কেন? কারণ দেশ দখল করে নিছে। এই যে অস্ট্রেলিয়ার নিচে এই যে এটা, এই যে নিউজিল্যান্ড, এটা ভাষা কি? ইংরেজি। দখল করে নিছে কারা? ঠিক আছে? ওকে? সো তাহলে মানে এই যে এম্পায়ারটা তোমার যে এই ইউরোপিয়ানরা পুরা পৃথিবীটাকে দখল করে নিছে। তাহলে আমরা যে কথায়, কথায় খালি বলি, "আরে ইউরোপিয়ান দেশে যাবো, ইউরোপিয়ানদের মতো উন্নত।" আরে ইউরোপিয়ান উন্নত হবে না তে আমরা উন্নত হব নাকি? ইউরোপিয়ানরা তো কত ৬০০ বছর ধরে ডাকাতি করতেছে। কি বুঝতে পারতেছো? তোমার ঘর বাড়ি লুট তরাজ করে তোমার কাছ থেকে সবকিছু মেরে কেটে নিয়ে গিয়ে ওরা এখন সভ্য হয়ে গেছে। স্যুট টাই পরে সারে মানে ওরা হচ্ছে একদম ভদ্রলোক। কি বুঝতে পারতেছো? এখন যদি তোমাকে ম্যাপটা না বুঝাইতাম, আমি কি তোমাকে পুরা পৃথিবীর ধারণাটাকে একবার দিতে পারতাম? এখন কি মাথার মধ্যে আসতেছে যে কেন ইউরোপিয়ানরা এত ক্ষমতা মানে ক্ষমতাশালী? হ্যাঁ, নাফি হোয়াটস ইউর কোয়েশ্চেন? এটা একটু যে ছবিটা মাত্র একটু স্ক্রিন শেয়ার করে দেখালে এটা একটু আরেকবার দেখাও প্লিজ। সিউর। এটা হ্যাঁ। এই যে এখানে বললো যে ফ্রান্স আর ব্রিটিশ দুজন মিলে দখল করেছে এই যে এই জায়গায় এই যে কানাডা, হ্যাঁ, এই যে হ্যাঁ। ব্লু কালার তারপরে এখানে গ্রিন, ব্লু আর রেড, হ্যাঁ, হ্যাঁ। ওই যে ব্লু এখানে আবার গ্রিন গ্রিন মানে অরেঞ্জ, এগুলা কি মানে এখানে যে দখল করে নিয়েছে এখানে এরকম করে দখল করছে নাকি ওই জায়গাটুকু দখল করছে? ওরা হচ্ছে ব্রিটিশ এবং ফ্রেঞ্চ ওরা ২ জন মিলে মানে দখল করে নিছে আরকি। বর্ডার নেই ওদের? না, মানে ওরা বলছে যে ওই ওরকম আরকি মানে ওরকম বর্ডার করে নাই। কিন্তু এখন তো পুরোটাই কানাডা। হ্যাঁ, এজন্য কানাডার হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ২ টা। একটা হচ্ছে ফ্রেঞ্চ আরেকটা হচ্ছে ইংলিশ। আচ্ছা বুঝছি। ঠিক আছে? কারণ এই যেখান থেকে ফ্রেঞ্চরা আসছিল এসে এখান থেকে যে মানে বসছে এখন পর্যন্ত যায় নাই। আমাদের তো তাও আবার এখানে দেখছো? এখানে কিন্তু শুধুমাত্র এখানে খেয়াল করছো যে আমাদের দেশে কারা, কারা আসছিল? আমরা বললাম আমাদের দেশে ওলন্দাজরা এসছিল, ফরাসিরা এসছিল। ফরাসি মানে কি? ফরাসি মানে ফ্রেঞ্চ। আমরা তো মানে কথায়, কথায় বলি যে ফ্রেঞ্চরা আমাদের নবাব সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধ করতে আসছে। আরে বাবারে! ফ্রেঞ্চরা আমাদের দখল করতে আসছিল, ব্রিটিশরা আমাদের দখল করতে আসছিল। ধরো আমি আর পল্লব ২ জনে গেছি তোমার এই নাভিনের বাড়ি দখল করতে। এখন আমি হচ্ছি ফ্রান্স আর আ মানে কি বলে পল্লব হচ্ছে ব্রিটিশ। এখন পল্লবের শক্তি বেশি। তো এখন আমি দেখতেছি পল্লব যদি নাভিনের বাড়িটা দখল করে নেয়, তাহলে তো আমার ওই বাড়িটা আমার আর হলো না। তাই না? তো এখন আমি করি কি? নাভিনের পক্ষে যেয়ে বলতেছি, "এই তোর ঘর আমি রক্ষা করতে আসছি।" আসলে আমি কিন্তু নাভিনের ঘর রক্ষা করতে আসি নাই। আমিও দখল করতে আসছি। দখল করতে এসে দেখি যে পল্লবের লাঠিটা আমার চাইতে বড়। ওর হাতে আমার চাইতে বড় চাকু। বুঝতে পারছো? তো ভারতবর্ষে তোমার এই যে ডাচরাও এসছিল, ফরাসিরাও এসছিল মানে ফ্রেঞ্চরাও এসছিল, ব্রিটিশরাও এসছিল। কেন? কারণ ভারতবর্ষ ছিল পৃথিবীর সবচাইতে সমৃদ্ধ জায়গা। তুমি যে জায়গাটায় বসে আছো, বাংলাদেশ, আমি তোমাদেরকে সেদিন যখন ফেলানির গল্পটা পুরোটা বুঝিয়ে বললাম, ম্যাপ ছাড়া বুঝাইছি? ম্যাপ ছাড়া কিন্তু সম্ভব হয় নাই। তো এই যে বেঙ্গল যেটা, যেখানে বাংলা ভাষাভাষী মানুষ থাকে, এই জায়গাটা ছিল পৃথিবীর মধ্যে সবচাইতে সমৃদ্ধশীল জায়গা। আমরা একসময় ছিলাম পৃথিবীর সবচাইতে ধনী। আজকে আমাদের কি অবস্থা? আজকে আমাদের কি অবস্থা? কি বুঝতে পারছো? এখন দেখো যে এজন্য ম্যাপ। আবার ম্যাপে আসি, হ্যাঁ? আচ্ছা। এখন দেখো তো এখন দেখো যে ভাষাভাষীর কথা বলি যে পৃথিবীতে কোন জায়গায় কোন ভাষা, হ্যাঁ? তো দেখতে পাচ্ছ যে এই জায়গার ভাষা এই যে এখানে কানাডার ভাষা ইংরেজি, আমেরিকার ভাষা ইংরেজি, তারপরে অস্ট্রেলিয়ার ভাষা ইংরেজি, নিউজিল্যান্ডের ভাষা ইংরেজি দেখতে পাচ্ছ? ম্যাপে দেখতে পাচ্ছ এই যে রংটা, এই খয়েরি রংটা, পার্পল রংটা দেখতে পাচ্ছ? জি। আচ্ছা। তো পুরা ইন্টারনেটে ৫৪% যা কিছু, পুরা ইন্টারনেটের ৫৪% যা কিছু সেটা ইংরেজিতে। পৃথিবীতে তো এত ভাষা। তো এত ভাষা থাকতে সবকিছু ইংরেজিতে কেন? এই ম্যাপটা তোমাকে বোঝাচ্ছে কি ইংরেজিতে ভাষা বোঝাচ্ছি না? তাহলে তোমাকে যখন আমি বলি যে ইংরেজি ভাষা কেন অর্থনৈতিকভাবে সবচাইতে গুরুত্বপূর্ণ ভাষা? আমরা ইংরেজি ভাষা শিখি ঠিকই। কিন্তু
বুঝে নিও যে কেন ইংরেজি ভাষাটা এত শক্তিশালী ভাষা। কারণ ওরা হচ্ছে পৃথিবীর সবচাইতে শক্তিশালী ডাকাত। কি বুঝতে পেরেছো? তাহলে পৃথিবীর ৫৪ যা কিছু ইন্টারনেটে আছে তার ৫৪% হচ্ছে ইংরেজি। আরে বাবা! তাহলে আমরা কই যাবো? তো তুমি যদি ইংরেজি না শেখো তাহলে কি তুমি কি বিপদে পড়বে বুঝতে পারতেছো? কিন্তু এট দ্য সেম টাইম আমি তোমাকে বলতেছি যে কখনো বাংলা ভুলে যেও না। বাংলাটাকে ভীষণ সিরিয়াসলি শিখবে। কারণ বাংলা হচ্ছে তোমার আবেগের ভাষা, তোমার মনের ভাষা, তোমার আত্মার ভাষা। কারণ তোমার মায়ের ভাষা হচ্ছে বাংলা। আর তোমার অর্থনীতির ভাষাটা হচ্ছে ইংরেজি। এবং কেন সেটাও কিন্তু তোমাকে বুঝায় বললাম। তাহলে এখন কি বুঝতেছো যে কেন আমেরিকা সরি আমেরিকা, কানাডা, তারপর সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই দেশগুলোর ভাষা কেন ইংরেজি? আবার দেখো যে কতগুলা দেশের ভাষা স্প্যানিশ। এই যে এরা হচ্ছে স্প্যানিশ। এরা করেছে কি? এই সাউথ আমেরিকায় সেই জায়গাগুলো দখল করে নিছে। সাউথ আমেরিকা এসে দখল করে নিছে। এই যে এখানে স্পেন না? এই কারণে এই যে স্পেন। ইউরোপের এই স্পেন এই যে লাল দেশটা। এরা এসে করেছে কি? এই দেশগুলো দখল করে নিছে। এই কারণে এখানকার ভাষা হচ্ছে স্প্যানিশ। ঠিক আছে? তারপরে এই যে এটা কি? এরা হচ্ছে ফ্রেঞ্চ, মানে ফ্রান্স এটা। এই কারণে এই যে কানাডার যে অংশটার ভাষা হচ্ছে তোমার, যেটাকে তোমাকে বলে কেবেক একটা প্রদেশ। অন্টারিও একটা, আমি যে প্রদেশে থাকি সেটা হচ্ছে অন্টারিও। আর এই যে যেখানে আমি মাউস ঘোরাচ্ছি এটা হচ্ছে কেবেক। কেবেকের ভাষাটা কি? ফ্রান্স, মানে ফ্রেঞ্চ। এখানে ইংরেজিও বলে, মানে ফ্রেঞ্চও বলে। এবং এই জন্য আবার ইংরেজরা ইংরেজি ভাষাভাষী কানাডা আর ফ্রেঞ্চ ভাষাভাষী কানাডারা সারাক্ষণ মারামারি করে। কিন্তু দুইটাই তো ইউরোপিয়ান ভাষা। দুইটাই হচ্ছে ইউরোপিয়ান ভাষা। এই জন্য তোমার এই দেখো ফ্রান্সের এখান থেকে এখানে ভাষা হয়ে গেছে তোমার ফ্রেঞ্চ। আবার এই যে আফ্রিকার কতগুলা দেশের ভাষা ফ্রেঞ্চ। কি বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আবার দেখো যে পুরা এখানকার ভাষা রাশিয়ান, তাই না? আর কোথাও রাশিয়ান ভাষা দেখতেছো? এই যে পুরাটা ভাষাটা হচ্ছে রাশিয়া। তারপর হচ্ছে পর্তুগিজ। এই যে দেখো এই যে তোমার এই স্পেনের মাথায় ছোট্ট একটু যে ওই যে অরেঞ্জ কালারের, হ্যাঁ, এটা হচ্ছে পর্তুগাল। এই পর্তুগিজরা এসে কি করেছে? এই পুরা ব্রাজিল দখল করে নিছে। এই যে আমি এখানে কার্সর দিয়ে বলে দিতে পারছি এটা ব্রাজিল। তুমি যদি বাবা না বলতে পারো এটা ব্রাজিল, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। এই জন্য তোমাকে ম্যাপটাকে একেবারে আঙুলের মাথায় থাকতে হবে। যেটা আমি তোমাদেরকে বলেছি, পৃথিবীতে কোথায় কোন দেশের পরে আছে এটা তোমাদেরকে চোখ বন্ধ করে, আচ্ছা ঠিক আছে সাউথ আমেরিকা, এখন যদি তুমি বলো ব্রাজিল হচ্ছে নর্থ আমেরিকায়, তাহলে তো বাবা হবে না। ব্রাজিল হচ্ছে সাউথ আমেরিকায়। আচ্ছা, তো এই তো। তারপরে দেখো এই যে আরাবিক, এই যে এখানে ইসলাম ধর্ম এসছে না? পরে এরা করেছে কি? ধর্ম প্রচার করতে আফ্রিকায় চলে আসছে। এসে ওদের ভাষা পাল্টা ফেলছে। তোমাদের ভাষা কি করতে হবে এখন? আরবি করে নিতে হবে। ঠিক আছে? তো আমাদের তো এটা বোঝা সবচাইতে ভালো উচিত যে বাংলাদেশে আমরা অন্য কারো ভাষা নিই নাই। কিন্তু দেখছো যে অন্য কারো ভাষা কিভাবে চাপায় দেওয়া হয়? তো তুমি যদি এইটা বোঝো, যেরকম আমি তোমাদের সাথে যখন প্রাতিষ্ঠানিক বাংলায় কথা বলি এবং আমি তোমাদেরকে বলেছি তোমাদের প্রাতিষ্ঠানিক বাংলাটা শিখতে হবে। তোমাদেরকে শিখতে বলেছি, তাই না? আচ্ছা। কিন্তু তুমি যদি তোমার মায়ের বাংলাটা ভুলে যাও, তোমার অবস্থা কি হবে বুঝতে পারছো? এজন্য তোমার যে আঞ্চলিক ভাষা সেটা কখনোই তুমি ভুলে যেও না। কখনোই ভুলে যেও না। আর এখন বুঝে নাও যে ভাষার পিছনে ক্ষমতার স্পষ্ট সম্পর্ক। এখন ভাষার সাথে ক্ষমতার সম্পর্ক দেখতে পাচ্ছ? তাহলে এখন বুঝতে পারছো বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানে ইংরেজি মাধ্যমের ছেলেমেয়েরা পড়ে, ওরা যখন ইংরেজি মানে কি বলে পটর পটর ইংরেজি বলে আর ভীষণ অহংকারী হয়ে যায়। কেন? কেন? কারণ আমাদের আগে যারা মাস্টার ছিল, যাদের আন্ডারে আমরা মানে যাদের শাসনে বাস করছি, তাদের ভাষা ছিল কি? ইংরেজি। তারা এই দেশ ছেড়ে ফিজিক্যালি চলে গেছে, কিন্তু মাথা ছেড়ে গেছে, অর্থনীতি ছেড়ে গেছে, প্রযুক্তি ছেড়ে গেছে।
ইন্টারনেট ছেড়ে গেছে। এতগুলা দেশ শুধুমাত্র একটা ভাষা ইংরেজি, ইন্টারনেটে যা কিছু আছে এই প্রায় ৫৫% জিনিস হচ্ছে একটা ভাষা ইংরেজিতে। তাহলে বাবার আর মানে পৃথিবীতে ভাষা আছে প্রায় ৭,০০০। তো ৭,০০০ ভাষার মধ্যে একটা ভাষায় যদি তোমার 55% নিয়ে নেয়, তো তুমি যদি ইংরেজি না জানো, তুমি বুঝতে পারছো তোমার কি অবস্থা হবে? আর এখন তুমি বুঝতে পারতেছো যে কেন ইংরেজি শিখে অহংকার করবা না? এই আমি ইংরেজি জানি, আমি ইংরেজি বলতে পারি। অথবা তোমার পরিবারের যে সদস্য, ধরো আমার মা ইংরেজি বলতে পারে না, আমি মাকে বললাম, আমার বাবা ইংরেজি বলতে পারে না, "এই তুমি ইংরেজি বলতে পারো না, তুমি মূর্খ।" মূর্খ তো আমি। আমার বাবা ইংরেজি বলতে পারে না, আমি বাবা বা আমার চাচা ইংরেজি বলতে পারে না, গ্রামের কেউ ইংরেজি বলতে পারে না, সে হচ্ছে মূর্খ। এটা হচ্ছে আমার মূর্খামি। কি বুঝতে পারছো? এজন্য দয়া করে ইংরেজি শেখো, কিন্তু ইংরেজি শিখে কখনো ফুটানি করো না। অথবা তোমার বাড়ির সামনের দোকানে যে চাচা পান বিক্রি করে, কিংবা ছোটবেলা থেকে তুমি যে চাচার কাছ থেকে এই বাদাম কিনে খেয়ে বড় হয়েছো, কিংবা ঝালমুড়ি কিনে খেয়ে বড় হয়েছো, তার সাথে ওই প্রাতিষ্ঠানিক বাংলায়, "আচ্ছা চাচা কেমন আছেন? ভালো আছেন? আপনার শরীরটা কেমন?" প্লিজ করতে যেও না। মূর্খের মতো আচরণ করো না, প্লিজ। চাচার সাথে দেখা হলে, "কেবে আছো কাকা? ভালো আইছো? শরীরটা কেবে? চাচা কেবে আছে?" একদম আঞ্চলিক ভাষায় কথা বলবে। ওটা তোমার নারীর ভাষা, তোমার রক্তের ভাষা, তোমার মায়ের ভাষা। আর তুমি বাকি যে প্রাতিষ্ঠানিক বাংলা শিখছো, সেটা হচ্ছে যাতে করে ওই ভবিষ্যতে তোমাকে যেন কেউ অপমান করতে না পারে, এজন্য। ইউ গট ইট? আর ইংরেজি শিখলে বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে না পুরো পৃথিবীতেই হয়, সবার আগে আমাদের মাথার মধ্যে একটা অহংকার ভর করে। হ্যাঁ? ওই যে মাইকেল মধুসূদন দত্ত যখন ইংরেজি শিখলেন, তখন উনি বাংলায় কবিতা লিখবেন না। আর আমাদের সামাজিক কালচারটা কি? আমরা যারা বাবা-মা, "আরে বাপরে! আমার ছেলে তো ভীষণ ইংরেজিতে কথা বলতে পারে।" যখন ছেলেমেয়েরা বাবা-মাকে ইংরেজিতে গালি দেয়, বাবা-মারা বোঝে না। বলে, "দেখেছেন, দেখেছেন? রেগে গেলেও ইংরেজিতে কথা বলে।" রেগে গিয়ে বাবা-মাকে গালি দিচ্ছে, কিন্তু সেটা হচ্ছে যে আমার মেয়ে রেগে গেলেও ইংরেজিতে কথা বলে। এত টাকা খরচ করে আমি আমার মেয়েকে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াচ্ছি। আর আমার মেয়ে কি হচ্ছে? অহংকারী মূর্খ একটা আহাম্মক হচ্ছে আস্তে, আস্তে। তো এগুলা যদি না বোঝো, তাহলে তুমি এরকম একজন অহংকারী মানুষই থেকে যাবে। ওকে। নাবিন, what is your question? আমার প্রশ্ন ছিল আমাদের বাংলাদেশটা যেটা সমৃদ্ধ ছিল, আমি এখন হুম। পর্যন্ত বুঝে উঠতে পারলাম না মানে বাংলাদেশে কি ছিল যার কারণে বাংলাদেশ এত সমৃদ্ধ ছিল। আমাদের শিল্প ছিল, আমাদের প্রযুক্তি ছিল, আমাদের আ মা প্রকৃতি ছিল, আমাদের আম আবহাওয়াটা ছিল অনেক ভালো, এই কারণে। আচ্ছা, আমি এখানে ২ টা নাফি দেখতেছি কেন? হচ্ছে আমার এখানে আমি ফোনটাকে ওয়েবক্যাম হিসেবে ইউজ করতেছি, আর মাইক্রোফোন না, মাইক্রোফোন হচ্ছে হেডফোন ইউজ করতেছি, কিন্তু আমার ফোন দিয়ে তোমার স্ক্রিন শেয়ারিং ভালো করে দেখা যায় না। এর জন্য আমি একটা পিসি থেকে জয়েন করছি, আমার ওয়েবক্যাম নেই। আর ওকে, অলরাইট। গট ইট। ওকে, আচ্ছা। তারপরে আমরা এখন আবার ম্যাপটাতে চলে আসি। এবার ম্যাপটা দেখো। দেখতে পাচ্ছ যে পৃথিবীর সবচাইতে বেশি ভাষার মানুষ কি? চাইনিজ ভাষায় কথা বলে, তাই না? কেন? কারণ তোমাদেরকে আমি অলরেডি দেখিয়েছি যে সবচাইতে বেশি মানুষ কোন দেশে? চায়নাতে। এই কারণে। তো এখানে কিন্তু সবচেয়ে বেশি মানুষ চাইনিজ ভাষায় কথা বলে ক্ষমতার জন্য না কিন্তু। মানুষের সংখ্যা বেশি বলে। কিন্তু সবচেয়ে বেশি ভাষায় কথা বলে কি? ইংরেজি। আফটার চাইনিজ, তাই না? কেন? ক্ষমতার কারণে। চাইনিজ সবচাইতে বেশি মানুষ কথা বলে কিন্তু মানুষের সংখ্যার কারণে। দ্যাটস ইট, আর কিছুই না। কিন্তু ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি কথা বলে কেন? এটা হচ্ছে ক্ষমতার কারণে। আর সেই জায়গায় বাংলার অবস্থান কত দেখেছো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭ নম্বর অবস্থানে বাংলার অবস্থান। ঠিক আছে? যে আমাদের বাংলাদেশে কি জন্য? কারণ বাংলাদেশে অনেক মানুষ। আবার পশ্চিম বাংলাতেও বাংলা ভাষাভাষীর মানুষ আছে এজন্য। এখন দেখো তো, পৃথিবীর নোবেল প্রাইজ পাওয়া দেখো। এই যে দেখো তোমার মাথার মধ্যে যে জেলখানাটা। দেখেছো? যে এই যে
মানে নাম্বার অফ নোবেল প্রাইজ উইনার্স ইন লিটারেচার, লিটারেচারে কোন জায়গা থেকে সবচাইতে মানে বেশি নোবেল প্রাইজ পেয়েছে। এই দেখো তো প্রথমে যে এই যে তোমার এই এটা কি কমলা রং, আচ্ছা মেবি আই ডোন্ট নো, এটা তারপরে হলুদ রং, তারপরে সবুজ রং, তারপরে হচ্ছে কি এই গ্রিন রং। সবচাইতে বেশি নোবেল প্রাইজ পেয়েছে কোন জায়গা থেকে? আমেরিকা থেকে, তাই না? তাই না? তারপরে হচ্ছে এই যে কোন জায়গা থেকে? 11টা পেয়েছে কোন জায়গা থেকে? ব্রিটেন থেকে। রাইট? আচ্ছা। তারপরে 8টা পেয়েছে ইউরোপ থেকে। তাহলে আরে বাবা! তার মানে কি আমরা মানে আ কি বলে? তাহলে এই দেখো তো এই যে এই জায়গাটা, এই যে আমরা যে পুরা ভারতে এত বড় জায়গা, তাই না? মাত্র 1 থেকে 3টা মানে 1 থেকে 3টার মধ্যে নোবেল প্রাইজ পেয়েছে কয়টা? এত বড় দেশ চায়না, সবচাইতে বেশি মানুষের দেশ। তারপর হচ্ছে ভারতে, তাই না? আর এই একটা দেশে এত নোবেল প্রাইজ। এখানে এত নোবেল প্রাইজ। তার মানে কি আমাদের মাথায় বুদ্ধি নাই? আমরা লিখতে পারি না? আমাদের মেধা নাই? হ্যাঁ। কেন? কারণ আমাদের ক্ষমতা নাই। কি বুঝতে পারতেছো? এখন যখন তোমাদের মতো ছেলেমেয়েরা এটা প্রশ্ন করতে শুরু করছে, তখন সাদা মানুষেরা বুঝতেছে, ওরে বাপরে! ওদের তো এখন টনক নড়ে গেছে। ওরা আমাদের ভন্ডামিটা ধরে ফেলতেছে। আমাদের ভাওতাবাজি ধরে ফেলতেছে এখন। তো তুমি যদি এই ভাওতাবাজিটা ধরতে না পারো, তাহলে তোমারও একই পরিস্থিতি হবে। ওকে? আচ্ছা। আসলাম, হোয়াট ইস ইউর কোয়েশ্চেন? কোশ্চেনটা ছিল আমি আসলে যেটা শেয়ার করেছিলেন স্ক্রিনটা, ওটা আসলে বুঝি নাই যে লিটারেসির যে কয়েকটা নোবেল প্রাইজ পাইছে কোন জায়গা থেকে আসলে লিটারেচার অর্থাৎ সাহিত্যে, পৃথিবীতে হ্যাঁ। সাহিত্যে কোন জায়গা থেকে কোন দেশ থেকে নোবেল প্রাইজ পেয়েছে। হ্যাঁ। এখানে নাম্বার অফ নোবেল প্রাইজ উইনার্স ইন লিটারেচার, সাহিত্যে কে কতগুলো নোবেল প্রাইজ পেয়েছে। তো এত বড় একটা দেশ কানাডা, তাই না? এখান থেকে 1 থেকে 3 জন, এখানে মানুষজন বেশি নাই। সবচাইতে দেশ কোনটা? এই যে 16টা নোবেল প্রাইজ পেয়েছে। এই যে কোন জায়গায়? ইউরোপে না? হ্যাঁ। তারপর 11টা আমেরিকায়। 8টা এই যে ইউরোপিয়ান কান্ট্রি গুলা। তাহলে সবচাইতে বেশি মানুষ চায়নাতে। এবং চাইনিজ সভ্যতা হচ্ছে ইউরোপিয়ান সভ্যতার চাইতে অনেক বেশি পুরনো। অনেক বেশি আমাদের মানে চাইনিজ সভ্যতা, ইন্ডিয়ান সভ্যতা, এবং এই সভ্যতা এত বেশি পুরনো বলেই তো ওরা এখান থেকে যে নৌকা চালায় এখানে আসছিল। তো এবার বুঝেছি। তো আমাদের নোবেল প্রাইজ নাই কেন? আমরা লিখতে পারি না? আমাদের মাথায় জ্ঞান বুদ্ধি নাই? কি বুঝতে পারতেছো হোয়াট ইজ হ্যাপেনিং? ওকে। তো এখন এই নোবেল প্রাইজ নিয়ে একটা কাহিনী দেখি। দেখো, এই মানুষটা সত্যেন্দ্রনাথ বসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রফেসর ছিলেন। আইনস্টাইন এই ভদ্রলোকের কাজ না ছাড়া আইনস্টাইন নোবেল প্রাইজ পেতেন না, এবং এর কাজের উপরে ভিত্তি করে একটা না, দুইটা না, 5টা নোবেল প্রাইজ দেয়া হয়েছে। তো আমাদের সত্যেন্দ্রনাথ বসুর নোবেল প্রাইজ কোন জায়গায়? কারণ উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। উনি তো বাঙালি। ওনার কাজের উপরে ভিত্তি করে 5 জন নোবেল প্রাইজ পেয়েছে। কিন্তু অলরাইট? তো চালাকিটা ধরো, চালাকিটা বোঝো। এই দেখো, পৃথিবীতে সেকেন্ড ভাষা, আমরা যেরকম তোমরা যেরকম বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষাটা শিখছো, তোমাদের জন্য ইংরেজিটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। দেখো তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কত, মানে দেখেছো যে তোমার এই যে কোন জায়গায়, দেখো যে পৃথিবীর 54% ভাষা হচ্ছে তোমার কি, ইন্টারনেটের ভাষা হচ্ছে তোমার কি, ইংরেজি, তাই না? তারপর দেখো তো এখানে সেকেন্ড ভাষা কোনটা ইংরেজির পরে? ফ্রেঞ্চ, কানাডাতে। আমেরিকাতে সেকেন্ড ভাষা কোনটা? স্প্যানিশ। ঠিক আছে? তো এই যে ভাষাগুলো দেখতে পাচ্ছ, তো মানে বাংলা দেখতে পাচ্ছ কোথাও? এই যে এখানে বেঙ্গলি আছে, কারণ এই মানে এখানে তোমার ভাষাটা হচ্ছে, এখানে তোমার 150টার মতো বেশি ভাষা আছে। দেখো ইন্টারনেট,
পৃথিবীতে ইন্টারনেটের অবস্থা দেখো, এটা কি আমেরিকা না? ইন্টারনেট আবিষ্কার কোথায় হয়েছে? আমেরিকায়। তো এখান থেকে সারা দুনিয়ার ইন্টারনেট কানেকশন কোত্থেকে? আমেরিকা থেকে। পৃথিবীতে কে কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে? ফেসবুক কবে পাবলিক হয়েছে? 2006 সালে, তাই না? দেখো তো ফেসবুক, দেখেছো? চায়নাতে ফেসবুক নেই। কেন? কারণ চাইনিজ গভর্নমেন্ট ফেসবুক ব্যান করে দিয়েছে। তাই। ঠিক আছে? তো রাশিয়াতে ফেসবুক নাই। কেন? কারণ রাশিয়াতে তোমার ফেসবুক ব্যান করা। তো এখানে তোমার চায়নাতে মানে সোশ্যাল মিডিয়া কি? এটা হচ্ছে কি জোন বলে। তারপরে এটা হচ্ছে রাশিয়াতে। তাহলে তো পুরা দুনিয়াতে ফেসবুক দখল করে নিছে। এমন কোন দেশের মানুষ আছে যে দেশের মানুষ তার নিজের জীবন সম্বন্ধে সবকিছু ফেসবুকে বলে দিচ্ছে না। এবং তোমাদেরকে ফেসবুকে বলি যে ফেসবুকে মানে তুমি বোঝো, বি কেয়ারফুল। তুমি ফেসবুকে কোন রেস্টুরেন্টে যা চা খাচ্ছ, কোন জায়গায় মানে মুরগির ঠ্যাঙে কামড় দিচ্ছ, এটা তো তোমার ফেসবুকে দেওয়ার দরকার নাই। তোমার ব্যক্তিগত জীবন। ঠিক আছে? এবং আমি তোমাদেরকে আগেও বলছি, এখনো বলছি যে আমি ফেসবুক ব্যবহার করি কারণ আমার কাজটা দেখো যে তোমাদের মাঝখানে এতগুলো মানুষ, তোমাদেরকে রিচ করার জন্য ফেসবুক ছাড়া আর কোনো মিডিয়াম নাই। বাবারে, তোমার তো লাইফটা তো আমার লাইফের মতো না। আর আমি গবেষণা করি, আমার যে পিএইচডির গবেষণা সেটা হচ্ছে ডিজিটাল স্পেস নিয়ে। তুমি কেন ফেসবুক ব্যবহার করে তোমার টাইম দিবা? ফেসবুক কি তোমার বেতন দিচ্ছে? তুমি যে ফেসবুকে ৫-৬ ঘন্টা, ৭ ঘন্টা, ৮ ঘন্টা ধরে তুমি যে মানে করতেছো, তুমি কোনো কারণ ছাড়া এই শিফান ছবি আপলোড করছে, জেবা আপু কি বলে মুরগির ঠ্যাং রান্না করছে, অনন্যা নতুন জামা কিনছে। সো হাউ ডাজ ইট ম্যাটার? ফ্রি লেবার। ফ্রি লেবার। ফেসবুক বেতন দিচ্ছে না, নিচ্ছে। হ্যাঁ, টাকা নিচ্ছে। তোমার জীবন, ওই যে তোমার পকেটে বললাম যে জিপিএস আছে, তোমার কাছে কি মনে হয় এটা কি মানে খুব হালকা জিনিস মনে হয়? কি বুঝতে পারতেছো তোমার কি অবস্থা? হ্যাঁ, ইয়েস। আচ্ছা, আমি আই হ্যাভ টু ফিনিশ বিকজ আই মানে আই উইল হ্যাভ টু র‍্যাপ দিস ডিসকাশন। ওকে মামা, হুম। আর্জেন্টিনায় দেখলাম হচ্ছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ, কি ইটালিয়ানরা কি আর্জেন্টিনায় যা কেউ ওখানে ডাকাতি করছে? ইউরোপিয়ানরা আর্জেন্টিনার যে ভাষাটা, ওটা মানে ওদের ভাষাটা আমি ঠিক শিওর না পর্তুগিজ নাকি, আমাকে দেখতে হবে। কিন্তু ইউরোপিয়ান ভাষা। আচ্ছা, এই তো সোশ্যাল মিডিয়া। তারপরে দেখো তো, আরেকটা না আমি ওইটা এখন ব্যাখ্যা করছি না আসলাম। আইল অ্যানসার দ্যাট লেটার। আচ্ছা, এখানে দেখো তো যে পৃথিবীর সবচাইতে বেশি ব্রাউজার ব্যবহৃত হয় কোন জায়গায়? দেখো তো এখানে ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছ? ক্রোম ব্রাউজার, অনেকগুলো ব্রাউজার আছে না? ক্রোম ব্রাউজার কে ডেভেলপ করছে? গুগল ডেভেলপ করে নাই? গুগল কোম্পানি কি আমেরিকান কোম্পানি না? আচ্ছা, তারপরে কি ফায়ারফক্স আমেরিকান কোম্পানি, ইন্টারনেট এক্সপ্লোরার আমেরিকান কোম্পানি, সাফারি আমেরিকান কোম্পানি। তাহলে সারা দুনিয়ার ইন্টারনেট কানেকশনই তো সিস্টেমই তো তোমার কি বলে ওয়েস্টার্ন আমেরিকান। ওরা তোমার ইন্টারেস্ট, তুমি কি এখন পর্যন্ত মানে এই ৭০০ বছরের ইতিহাস থেকে কি বুঝতে পারতেছো না যে তোমার ইন্টারেস্ট ওদের কাছে প্রায়োরিটি না, ইম্পর্টেন্ট না? ওরা তোমারে বলবে হ্যাঁ আমরা সবাই এক ফ্যামিলি। তুমি মরে যাচ্ছ, মানুষ খেতে পাচ্ছে না, টিকা পাচ্ছে না, ওরা কেয়ার করে? বিল গেটস কয়দিন আগে কি বলল? যে না 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 না, টিকার উপর থেকে এই পেটেন্ট রাইট উঠানো। পেটেন্ট রাইট বুঝছো? মানে ধরো তুমি যদি ইন্টেলেকচুয়াল কোনো কিছু আবিষ্কার করো, তাহলে সেটার উপরে তুমি যেমন বই লিখলে তুমি রয়্যালটি পাও না? বই লিখলে তুমি রয়্যালটি পাও মানে একজন লেখক হিসাবে। ওটা হচ্ছে তোমার ইন্টেলেকচুয়াল রাইট, বুদ্ধিবৃত্তিক রাইট। তো মানুষ মরে যাচ্ছে মিনিটে মিনিটে। বিল গেটস কি বলল? উহুম, পেটেন্ট ছাড়া ভ্যাকসিন দেয়া যাবে না। কারণ ভারত কিংবা ওই সমস্ত দেশ ওরা কি ভ্যাকসিন উৎপন্ন করতে পারবে? আরে করতেছে না ভ্যাকসিন উৎপন্ন। তোরা যে তোমারে মানে মুখে, আমি যে তোমাদেরকে সবসময় বলি যে দেখো মানে ভালোবাসা হয় কাজ করে। ঠিক আছে? তো তোমাকে কি আসলেই ওরা তোমার ব্যাপারে কেয়ার করে? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। তো পুরা দুনিয়াটা তো দেখছো? পুরো দুনিয়াটা। আমি আগেও তোমাদেরকে বলছি। তোমাদেরকে আমি পড়াই বিকজ আমি আমার ছেলেকে পড়াই, তাই? আন্ডারস্ট্যান্ড ইট? ওকে? আচ্ছা। এখন দেখো এই হলো পরিস্থিতি যে কি অবস্থা হচ্ছে, রাইট? আচ্ছা। এই দেখো, পৃথিবীতে সবচেয়ে বেশি রেফিউজি
কোন কোন দেশে সবচাইতে বেশি রেফিউজি গিয়ে কি করে দেখো তো, নাম্বার অফ রেজিস্টার্ড রেফিউজিস। সবচাইতে বেশি রেফিউজি কি মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে না? আচ্ছা, আমি রেফিউজি নিয়ে কথা বলবো না, কারণ আমি এটা বোঝাতে আমার একটু সময় লাগবে। আচ্ছা, এখন দেখো, এটা দেখো, পৃথিবীর ক্ষুধা, হাঙ্গার দেখো, হাঙ্গার, পৃথিবীর সবচেয়ে মানুষ কোথায় ক্ষুধায় আক্রান্ত। এ দেখতে পারতেছো যে লেস দেন 2%, 2%-এরও কম মানুষ ক্ষুধায় আক্রান্ত। কোন জায়গায়? কানাডা, আমেরিকা, চায়না, রাশিয়া, এই সমস্ত দেশে মানুষজন ক্ষুধায় আক্রান্ত না। কিন্তু দেখো তো, এই যে 35% বেশি মানুষ ক্ষুধায় আক্রান্ত কোন জায়গায়? এই দেখো, ইরাকে। কোন জায়গায় দেখতে পারতেছো? চ্যাড। তারপরে হচ্ছে এই দেখো আফ্রিকান কান্ট্রি গুলাতে। ক্ষুধা কোন জায়গায়? ইন্ডিয়াতে। ক্ষুধা কোন জায়গায়? বাংলাদেশে। তো বাবারে, একটু আগে যে বললা যে তুমি পরিবার খুব ভালো, তো এই ক্ষুধার্ত মানুষকে তুমি খাবার দিচ্ছ? বলতেছো না 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 না, আমরা কানেক্ট করে দিব তোমাকে। আর এই কানেকশনে কি আমার পেট ভরবে? তুমি বুঝতে পারতেছো যে, তো এই যে তোমাদেরকে আমি বলি যে, তাহলে এখান থেকে বুঝতে পারতেছো, তোমাকে আমি এত কিছু শেখালাম। আমার ধারণা যে আমি আজকে যা শিখাইছি এত শর্ট সময়ে, হয়তো তুমি গত 10 বছরে এত তাড়াতাড়ি এত কিছু নিয়ে চিন্তা করো নাই। কিন্তু তোমাকে আমি এই জিনিসগুলো বুঝাইতে পারতাম না যদি তুমি ম্যাপটা না বুঝতা। ওকে, এখন তোমাদের কাজ হচ্ছে, এই যে আমি তোমাদেরকে আজকে যেরকম বাংলাদেশ শেখালাম, যে বাংলাদেশের ছবিটা মাথার মধ্যে চলে আসলো, যে রংপুর হচ্ছে উত্তর দিকে, তার নিচে হচ্ছে রাজশাহী, তার নিচে হচ্ছে খুলনা। খুলনায় কি? রয়্যাল বেঙ্গল টাইগার। বরিশালে হচ্ছে জীবনানন্দ দাশ। সুফিয়া কামাল। চিটাগংয়ে কি? সবচেয়ে বড় সমুদ্র জাহাজ। বন্দর। সিলেটে হচ্ছে, হ্যাঁ সরি, চট্টগ্রামে জাহাজ বসছে। হ্যাঁ। তো শিপইয়ার্ড। এই যে যে কথাগুলো বললাম, মাথার মধ্যে কি বাংলাদেশ ঢুকে যায় নাই? যখন আমি তোমাকে ফেলানির বিষয়টা পড়ালাম, তখন ম্যাপ ছাড়া পড়ালে তুমি বুঝতে পারতা? মাথায় প্যাচ লাগতো, রাইট? তো এখন তোমাদেরকে আমি ম্যাপ শেখার জন্য যে দায়িত্ব দিয়েছি, আমি এটা তোমাদের সবার কাছ থেকে পড়াটা বুঝে নিব। ওকে, সো কিরণ, ক্যান ইউ স্টপ রেকর্ডিং নাও?